হুম, আমাদের লাইভে আমরা চলে গেছি দাদা দিদি, বুঝছেন? তো দাদা আমরা শুরু করি দিদি। ঠিক আছে, শুরু করা যাক। ঠিক আছে। তো শুভ সন্ধ্যা, সবাইকে স্বাগতম মুভমেন্ট এগেইনস্ট ডাউরি সংগঠনের পক্ষ থেকে। আমাদের সাথে উপস্থিত আছি আমি খোকন বর্মন, আজকে উপস্থাপনায় শিক্ষার্থী আমি আইন ও ভূমি প্রশাসন ইসলামী বিশ্ববিদ্যালয়ের। তো শুধুই একটি সুন্দর ও সমতা ভিত্তিক কুপ্রথা ও কুসংস্কার যেটি আমাদের যৌতুক দীর্ঘদিন ধরে চলে আসছে। তো এই যৌতুকের বিরুদ্ধে আমাদের লড়াই শুরু হয়েছে গত 1 বছর ধরে। আমাদের মুভমেন্ট এগেইনস্ট ডাউরি নামে একটি অর্গানাইজেশন, যেখানে আমাদের মেয়েগুলা তাদের মেয়েগুলা সামনে সারিতে সচেতনতা তৈরি করতেছে, পাশাপাশি আমরা যারা আছি তাদেরকে সহযোগিতা করতেছি। তো আজকের বিশেষ এই লাইভ টক শোতে আমাদের সাথে আজকে উপস্থিত আছেন বিশেষ অতিথি রঘুনাথ সিংহ রায় দাদা, সম্মানিত যিনি আর কি আমাদের একজন ফ্রিল্যান্সার এবং সমাজ সচেতন ব্যক্তি। তো তার সাথে আমাদের আজকে উপস্থিত আছেন পূর্ণিমা রাধে দিদি, সমাজসেবক, সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল সংসদ, চাকসু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আপনাদের দুজনকে আমাদের আজকের আয়োজনে স্বাগতম জানাচ্ছি দাদা এবং দিদি। তো দাদা আমাদের পরিচিত ধন্যবাদ পর্ব আর আপনাকে, কি অনেক ধন্যবাদ স্বাগতম বক্তব্য আপনাদের। শেষ হইলো। তো এখন আমরা আর কি আমাদের মূল পর্বে যাইতেছি দাদা দিদি। হ্যাঁ, যাওয়া যায়। নিশ্চয়ই নিশ্চয়ই। হুম, দিদি এই যে আমার আর কি প্রথম প্রশ্নটা আজকে থাকতেছে যে এটা আর কি আপনাদের দুজনের জন্যই প্রথম যে শুরু প্রশ্নটা, যে আমাদের যৌতুক প্রথা, আমাদের সমাজে যৌতুক প্রথা বন্ধে দীর্ঘদিন ধরে আইন ও সচেতনামূলক কাজ হচ্ছে, তবু এটি সমাজ থেকে পুরোপুরি নির্মূল হচ্ছে না কেন? এটার মূল শিকড় কোথায়? প্রথমে আর কি আমরা দাদার কাছে যাইতেছি, তারপরে দিদির কাছে যাইতেছি এই প্রশ্নটা। দাদা আপনি যদি শুরু করতেন দাদা। আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ সবাইকে, এবং আপনাকেও ধন্যবাদ। তারপরে আমাদের সম্মানিত পূর্ণিমা দিদি, ওনাকেও আমার তরফ থেকে অনেক অভিনন্দন আলোচনায় বসার জন্য। আজকের এই যে অনুষ্ঠানটাতে আমাকে কিছু বলতে দেওয়ার জন্য এটা বিশেষভাবে আমি কৃতজ্ঞতা বোধ জানাচ্ছি। আর এই যে আজকের যে প্রশ্নটা, যে আমাদের এই যে যৌতুক প্রথার যে শেকড়টা, এর শেকড় আসলে অনেক গভীরে, এবং এটা দীর্ঘদিন থেকেই চলে আসছে। আগে এটা এইভাবে ছিল না যদিও, কিন্তু বর্তমানে বিশেষ করে বাংলাদেশের যে উত্তরবঙ্গে এর প্রভাব খুব সুদূর প্রসারী, এবং এর যে শেকড় এটা অনেক গভীরে। আর আমার মনে হয় যে সামাজিক এবং এই যে ধর্মীয় মূল্যবোধের যে অবক্ষয়, এটার কারণে এই যে যৌতুক প্রথা, এই প্রথাটা বিশেষ করে সমাজে এটা একদম শেকড় গেড়ে বসে আছে বট ব্যক্তির মতো। তো আমার কাছে এই জিনিসটাই মনে হয় যে এটা আসলে অনেক এর যে শেকড়টা, এর শেকড়ের পেছনে আমাদের সামাজিক ধর্মীয় মূল্যবোধ, এইটা তারপরে পারিবারিক শিক্ষা, সচেতনতা, সহমর্মিতা, সবগুলোর একটা সমন্বিত একটা প্রভাব আছে। আমার কাছে এতটুকুই মনে হয়। তো ধন্যবাদ দাদা। আসলে বিষয়টা আর কি আপনার কাছ থেকে সুন্দরভাবে ফুটে উঠছে এই বিষয়টা। তো তারপরে আর কি দিদির কাছে এই প্রশ্নটাই যাইতেছি দিদি, আমাদের সমাজে যৌতুক প্রথা বন্ধে দীর্ঘদিন ধরে কাজ করা হইলেও এটার আসলে পুরোপুরি নির্মূল হইতেছে না কেন? এর মূল শিকড়টা আপনি কোথায় মনে করেন? নমস্কার সবাইকে। আপনাকে খোকন বর্মন, আপনাকেও নমস্কার। রঘুনাথ সিংহ রায় দাদা, আপনাকেও নমস্কার, এবং নমস্কার আমাদের সকল দর্শক শ্রোতা মণ্ডলীদের। এটা খুব ভালো একটা প্রশ্ন। যে আমাদের সমাজে যৌতুক প্রথা বন্ধে দীর্ঘদিন ধরে আইন ও সচেতনতামূলক কাজ হয়ে আসছে, সেটা আমরা দেখতেছি, কিন্তু পুরোপুরি এটা নির্মূল করা হচ্ছে না। এর মূল শিকড় যদি আপনি চিন্তা করেন, দেখবেন আমরা এখানে অশিক্ষাকে খুঁজে পাবো, অনুকরণ প্রবৃত্তিটা খুঁজে পাবো, এবং হচ্ছে মানুষের যে কিছু অন্ধবিশ্বাস সেটাকে খুঁজে পাবো। যেমন হচ্ছে মানুষ আহ জানে যৌতুক দেওয়া নেওয়া নিষিদ্ধ, কিন্তু মনে করে মেয়েটাকে যদি যৌতুক দেওয়া হয়, সে শ্বশুর বাড়ির কোঠা দেওয়া থেকে বেঁচে যাবে,
সে হচ্ছে শ্বশুর বাড়িতে ভালো থাকবে, শ্বশুর বাড়িতে তার একটা আধিপত্য বিস্তার হবে। এই টেন্ডেন্সি থেকে মূলত অনুকরণ থেকে মানুষ এই জিনিসটা দেয়। আবার অশিক্ষা যেটা যেদিকে মূলত হচ্ছে আপনার শিক্ষার হারটা কম এবং দারিদ্র জনগোষ্ঠী, এদিকে হচ্ছে এই যৌতুক প্রথাটা অনেক বেশি বেশি পরিমাণে রয়েছে। তো সেদিক থেকেও এটা অশিক্ষাটাও একটা মূল দায়ী। আর হচ্ছে একটা অন্ধবিশ্বাস যেটা দীর্ঘদিন যাবৎ আমরা সমাজে দেখতে পেয়েছি, সমাজে প্রচলিত নিয়মে চলে আসছে। আহ, সেটাই হচ্ছে মূলত প্রভাবের কারণে আমরা এটা পুরোপুরি নির্মূল করা সম্ভব হচ্ছে না বলে আমি মনে করি। ধন্যবাদ দিদি, আপনার সুন্দর বক্তব্য রাখার জন্য। তো এরপরে আমরা পরবর্তী প্রশ্নে যাইতেছি আমরা রঘুনাথ দাদার কাছে, যে দাদা, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের অবক্ষয় কি যৌতুক প্রথার পিছনে বড় কারণ? আপনাদের মতো আর কি, আপনার যে সমাজ সচেতনমূলক কার্যক্রম করে থাকেন, আপনার দিক থেকে কি মনে হয় এটা? হ্যাঁ, নিশ্চয়ই আমার মনে হয় সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের যে অবক্ষয়ের এর মূল কারণ হলো আমরা ধীরে ধীরে আমাদের বললাম না যে মানবিকতা নৈতিকতা শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছি। পারিবারিক ভাবে এই শিক্ষাটা আমাদেরকে দেওয়া হয় না, এবং আমাদের যে পরিবারের যে মূল্যবোধের যে চর্চা এটাও কমে গেছে। আর আমাদের সর্বোপরি আমাদের আসলে সমাজে একটা জিনিসের বড় অভাব, সেটা হলো ভালো উদাহরণের আমাদের একটা অভাব। যে আমরা যে কাউকে দেখিয়ে বলবো যে ওই লোকটার মতো করে যদি আমরা করি, এ, তাহলে সেটা সবচেয়ে ভালো হবে, বা ওই লোকটার মতো করে হও, বা এইরকম যে আমাদের যে সমাজের যে ভালো উদাহরণ, এটার একটা অভাব আছে। আর আমরা মানুষের মাঝে আমরা চেষ্টা করে যাচ্ছি, বিশেষ করে আপনাদের মতো বিভিন্ন সংগঠন বা প্রতিষ্ঠান, এক কথায় আমরা সবাই মিলে মানুষের মাঝে এই যে সচেতনতা, সহমর্মিতা, নৈতিক দায়িত্ববোধ গড়ে তোলার জন্য আমরা ধীরে ধীরে কাজ করে যাচ্ছি। আমরা তরুণদের মধ্যে ইতিবাচক কাজে তরুণদেরকে ইতিবাচক কাজে যুক্ত করার চেষ্টা করছি, যাতে তারা আরো দায়িত্বশীল সমাজ সচেতন মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। আর আমরা একটা জিনিস সবসময় বিশ্বাস করি, যে আইন দিয়ে কাউকে ভয় দেখিয়ে এটা পরিবর্তন করা সম্ভব না। মানুষের মন পরিবর্তন যদি হয়, আমার মনে হয় তবে একটা সুন্দর, সুস্থ এবং যৌতুক মুক্ত একটা সোসাইটি আমরা গড়ে তুলতে পারবো। আমার কাছে এটাই মনে হয়। খোকন। ধন্যবাদ দাদা আপনার সুন্দর বক্তব্য রাখার জন্য। আসলে দাদা আমাদের এটা অতি প্রয়োজন, যেটা আমাদের সমাজে উদাহরণ ক্রিয়েট করা অতি জরুরি হয়ে গেছে, বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে। তো এর পরবর্তীতে প্রশ্ন আমরা দিদির কাছে যাইতেছি। দিদি, আপনার কাছে এর পরবর্তী প্রশ্নটা করতেছি। আপনি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, রাজনীতি করেন এবং হল সংসদের প্রতিনিধি হিসেবে আপনার কি মনে হয় আমাদের শিক্ষিত তরুণ সমাজের মানসিকতায় কি যৌতুক নিয়ে পরিবর্তন এসেছে, নাকি এখনো সচেতনার অভাব রয়ে গেছে আমাদের তরুণদের মধ্যে? ধন্যবাদ। এটাও একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সেটা হচ্ছে আজকের যে শিক্ষিত তরুণ সমাজের মানসিকতায় যৌতুক নিয়ে পরিবর্তন অবশ্যই এসেছে। তার উদাহরণ আমি আপনাকেও দিতে পারি। যেমন আপনার সাথে যোগাযোগ করার, আপনি আমার সাথে যোগাযোগ করে বললেন যে দিদি আমাদের উত্তরবঙ্গে এই বিষয় এরকম এরকম চলমান, আমরা সেটা নির্মূল করার জন্য চেষ্টা করতেছি। আমরা এটার জন্য টকশো করেছি। এই যে আজকের আয়োজনটা মূলত এইসব মানসিকতা এজ এ ইয়াং পার্সন আপনার মধ্যে যদি না আসতো, আপনি মনে হয় না এই কাজটা করতেন। আপনি নিজে করছেন, প্লাস হচ্ছে অন্যদের সচেতনতার জন্য করছেন। একইভাবে হচ্ছে আমাদের অনেক যুব সমাজ, তরুণ প্রজন্ম কিন্তু এই যৌতুক প্রথা নির্মূল করার জন্য, প্রতিরোধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। কিন্তু সেক্ষেত্রে এখনো কিছু কিছু ক্ষেত্রে মানসিকতার অভাব রয়েছে। সেটা যদি বলি, আমার একটা ক্লাসমেট হচ্ছে বিয়ে করেছে। তো তারও বাড়ি কিন্তু উত্তরবঙ্গে, আমি স্থানের নামটা মেনশন করছি না। তো সে বন্ধুকে আমি বললাম যে বন্ধু তুই কি যৌতুক নিয়েছিস? সে বলল হ্যাঁ, সে যৌতুক হিসেবে 3 লক্ষ টাকা নিয়েছে। তো আমি তাকে বললাম যে দেখ, তুই তো জানতিস যে যৌতুক প্রথা মানে এটা আমাদের সমাজের জন্য একটা ক্যান্সারের মতন, আর এটা একটা সামাজিক বেদী, মানুষের বিশেষ করে কন্যা পক্ষের উপর মানসিক চাপ সৃষ্টি হয়। তুই কি এটা চাইলে প্রতিরোধ করতে পারতি না, বা তুই কেন এটা মেনে নিলি? তখন সে বলল যে বন্ধু দেখ, আমি এটা পরিবারের চাপে পড়ে নিয়েছি।
পরিবার আসলে না করতে পারে নাই, সেজন্য সে নিয়েছে, ব্যাপারটা এমন। তো সেই ক্ষেত্রে আমি বলবো এটা তো অবশ্যই মানসিকতার একটা পরিবর্তন তার প্রয়োজন ছিল। এরকম যদি এখন আপনি কখন বর্মন সারাদিন টক শো করলেন, আয়োজন করলেন, বিতর্ক করলেন, এখন আপনি যদি আবার বলেন যে আমি আসলে পরিবারের চাপে পড়ে যৌতুক নিয়েছি, তাহলে সেটা তো আর মানা যাচ্ছে না, সেটা তো যে লাউ আমাদের সেই কদুই হয়ে যাবে। সেজন্য আমি যুব সমাজকে বলবো, যারা মানছে না, অর্থাৎ আপনার পরিবার মানছে না, তো আপনার পরিবারকে আপনি বুঝান এটা সম্পর্কে। একজন ছেলে যদি, বিশেষ করে মেয়ে অপেক্ষা ছেলে যদি এটা প্রটেস্ট করে যে আমি যৌতুক নিব না, আমি যৌতুক ছাড়া বিয়ে করবো, এটা আমার প্রতিজ্ঞা, আপনার কি মনে হয় একটা অ্যাডাল্ট পার্সনকে কোনো পরিবার, কোনো সিনিয়র পার্সন ফোর্স করতে পারবে? আমার অন্তত মনে হয় না। সেজন্য আমি মনে করি এখনো কিছু কিছু তরুণের মধ্যে মানসিকতা পরিবর্তন আনা সময়ের দাবি। ধন্যবাদ। ধন্যবাদ দিদি আপনাকে সুন্দর বক্তব্য রাখার জন্য। আসলে আমাদের এটা অতি প্রয়োজন যে আসলে পরিবারের চাপের ওইটা কারণে দিদি আসলে একটা আমাদের যৌতুক অজুহাত, দিতে হইতেছে। যে পরিবার মানছে না বা অজুহাত। জোর করে নিচ্ছি, এটা একটা অজুহাত। সেটাই আর কি, অনেকে পরিবারের অজুহাত দিয়ে আর কি, তারা যদি নিজে না চায় যে আমি যৌতুক নিব না, পরিবার তো আর তাকে যৌতুক করে জোর করে যৌতুক নিয়ে বিয়ে দিতে পারবে না। এটা আর কি আমাদের একটা মানসিকতা পরিবর্তন, এটাকে যৌতুকটাকে নর্মালাইজ করার একটা বিষয় আর কি, এটা একটা সস্তা যুক্তিতে, এই আর কি একটা বিষয় দিদি। হ্যাঁ। তো ধন্যবাদ দিদি আপনার সুন্দর মন্তব্য রাখার জন্য। হ্যাঁ। তো এরপরে আর কি হুম হুম এই হুম। প্রশ্নটা আপনাদের দুইজনের হ্যাঁ হ্যাঁ। দুইজনের জন্যই থাকবে। তো দাদা এরপরে আমি প্রশ্নটা চাইতেছি, এই প্রশ্নটা আপনাদের দুইজনের জন্যই। আসলে যৌতুকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ কণ্ঠস্বর গড়ে তোলার ক্ষেত্রে প্রবীণ বা সামাজিক নেতৃত্বের সাথে তরুণ সমাজের মিলন বন্ধনটা কেন এত জরুরি বলে মনে করেন আপনারা? আচ্ছা, আমি আমি বলি, যদি রঘুনাথ হ্যাঁ দাদা দিদি বলেন। পারমিশন দেন। হ্যাঁ, এটা আসলে দেখেন, প্রবীণদের সাথে আমাদের এটা অবশ্যই একটা ঐক্যতার না প্রশ্ন দিদি, আসতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি বলুন। যেমন হচ্ছে, ধরেন দেখেন, আপনি বিয়ে করতে যাচ্ছেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার বাবা হচ্ছে বাবা দিচ্ছে কিরকম যে যৌতুক নিবে, বা আপনার প্রপিতামহ ঠাকুর দাদা বলছেন যে ওদের বাড়ির ছেলেটা গ্রাজুয়েশন করে সরকারি চাকরি করে সে এত লক্ষ টাকা নিয়েছে, আর আমার ছেলে হচ্ছে বিসিএস ক্যাডার হয়ে যদি এত লক্ষ টাকা আমি যৌতুক না নিই, তাহলে তো এটা সমাজে আমাদের একটা অসম্মান হতে পারে, বা ওরা এই ধরনের একটা ক্লু বের করে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যদি প্রবীণদেরকে এটা বোঝানো যায় যে যৌতুক নেওয়াটাই বরং সম্মানের বিষয় না, যৌতুক না নিয়ে বিয়ে করতে পারাটাই হচ্ছে সম্মানের বিষয়, তো সেই ক্ষেত্রে এটা সমাজের দৃষ্টিভঙ্গিও পরিবর্তন হবে, আমাদের পরিবার তথা সমাজেরও উপকার হবে, ওই যে দম্পতি বিয়ে করতেছে তাদেরও সম্মান বাড়বে, এবং দুই পরিবারেরই একটা আর্থিক সংকট বা অর্থ সমৃদ্ধির বিষয়টা এগিয়ে যাবে। সেজন্য প্রবীণদের, যারা এখনো একগুঁয়ে, যারা এখনো আগের আমলে চিন্তাধারায় পড়ে আছে, যারা এখনো সমাজের কে কি বলবে, পাছে লোকে কিছু বলে জিনিসটা নিয়ে ভয় পায়, আমার মনে হয় তাদের এই বিষয়টা ঘর সমাজা দিয়ে পরিবর্তন করতে হবে। আর এটা তো অনেক সময় যেমন ছেলেরা, পরিবার ধরেন কখন বর্মনকে বললো যে তুই আমার কথা না মানলে তোকে আমি তেজ্যপুত্র করবো, কথার কথা। তো সেই ক্ষেত্রে দেখেন, আপনি যৌতুক বিরোধী, আপনি নিচ্ছেন না, কিন্তু আপনার একটা বাবার কথা রাখার জন্য আপনার তখন নিতে বাধ্য হতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই পরিবারের কাউন্সেলিং করে প্রবীণ ব্যক্তিদেরকে বোঝানো উচিত যে এটার ভয়াবহতা এবং পরিণাম এবং আমাদের প্রেক্ষাপট, তাহলে আমাদের সমাজের জন্য উপকার হবে। এজন্য আমি ঐক্যতার প্রয়োজন মনে করছি। তো ধন্যবাদ দিদি। তো দাদা এই প্রশ্নটার ক্ষেত্রে আপনার কি মনে হয় যে আসলে আমাদের যৌতুক মুক্ত করার জন্য তরুণদের সাথে প্রবীণদের আর কি মিলন বন্ধুটা কেন প্রয়োজন? দাদা হ্যাঁ অবশ্যই, আপনার কথাগুলো শুনতে পাইতেছি এটা না দাদা। প্রত্যেকটা আপনি পরিবারের, প্রত্যেকটা তরুণ সমাজের বা তরুণ সমাজের প্রত্যেকটা সদস্যের উচিত তার বাড়িতে কাউন্সেলিং করা। হ্যাঁ আপনার মানে শোনা যায় না? নেটের সমস্যার কারণে আপনার কথাগুলো আর কি লেটে লেটে আসতেছে, আর কি লেটে আসতেছে আপনার কথাগুলো দাদা। শোনা যায় না আমার কথা? স্বাভাবিক কথা। শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন শোনা যাইতেছে দাদা, এখন শোনা যাইতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আ- আমরা যে বিদ্যুৎবিহীন অবস্থায় আছি, একটু নেট বোধহয় স্লো। হ্যাঁ
এই যে এই প্রশ্নে আমি দিদির সঙ্গে একমত, উনি যেটা বলছেন ওগুলোর সঙ্গে আমি সম্পূর্ণভাবে একমত। তার সঙ্গে আমি আরেকটু যোগ করতে চাই যে এই যে যৌতুক প্রথা নিরোধ, এইটা প্রতিরোধ করার জন্য আগায় আসতে হবে হচ্ছে আমাদের তরুণদের। এখন ওই দিদি একটা কথা বললো না যে এই বাড়ির ছেলে যদি উম, ওই ওই বাড়ির ছেলে যদি এই ছোট্ট একটা পিয়নের চাকরি করে 2 লাখ টাকা যৌতুক পায়, তাহলে আমার ছেলে ব্যাংকে চাকরি করে, তাহলে নিশ্চয়ই আমার ছেলে হয়তোবা 20 লাখ টাকা ডিজার্ভ করে। এখন এই মানসিকতাটা হচ্ছে প্রবীণ মানুষদের। এখন এই প্রবীণ মানুষদের এই মানসিকতা থেকে বের করে আনার একমাত্র রাস্তা হচ্ছে ওই পরিবারের যারা তরুণ তারা তারা যদি বোঝায় ব্যাপারটাকে যে এই যে যৌতুক দেওয়া নেওয়ার ব্যাপারটা এটা হচ্ছে সমাজের ঘৃণ্যতম একটা প্রথা, এবং এটা মানুষ ধরতে গেলে এটা একটা কেমন যেন নিজেকে ওই বিক্রির মতন একটা পরিস্থিতি তৈরি করে। আমি তো দেখছি বেশ কিছু অনুষ্ঠানে থাকার পরে, তো এটা আমি অনুধাবন করি যে এখানে কেমন যেন একটা ছেলেকে যৌতুক দেওয়া নেওয়ার গল্পটা যখন ওটা তখন কেমন যেন মনে হয় যে একটা বাজারে চলে আসছি, কোন একটা পণ্য কেনা বেচা হবে। তাহলে সেই যে লজ্জাজনক একটা পরিস্থিতি, সেই পরিস্থিতিটা তো বোঝাইতে হবে তাদের পরিবারকে। এখন আমি যদি আমার পরিবারকে বোঝাই, অবশ্যই আমার পরিবার বুঝবে, এবং এই জন্য দরকার আমাকে আগে রেডি হইতে হবে, আমাকে আগে প্রস্তুত হইতে হবে, ঘর থেকে আগে শুরু হইতে হবে। কোনো ওই যে তখন এই জিনিসটা তারা বাড়িতে আহ, তাদের পরিবারের লোকদেরকে কনভিন্স করার পরিবর্তে বরং বাইরে আসে পূর্ণিমা দিদির কাছে বলবে যে যৌতুকটা নিলাম আসলে ওই চাপে পড়ে, পরিবারের চাপে পড়ে। এখন এরকম যদি অজুহাত তৈরি হয় তাহলে তো হবে না। ওই জন্য ওই আমাদের শুরুতে যাইতে হবে যে আমাদের আসলে নৈতিক শিক্ষা, সমাজের প্রতি সহমর্মিতা আমাদের প্রয়োজন ওইখানে ফিরে দেওয়া। তাহলে যার ভিতরে নৈতিকতা থাকবে তাকে তো আর এত কৌশল করতে হবে না, সে নিজে নিজেই বাড়িতে বলবে যে না আমি যৌতুক ছাড়াই বিয়ে করবো, যৌতুক ছাড়া বিয়েটা আমার জন্য সম্মানের। এরকম একটা ব্যাপার, এটা নিজেকে প্রস্তুত দিতে হবে। তো ঠিক আছে দাদা, আমরা ধন্যবাদ আপনার সুন্দর বক্তব্য বা মন্তব্য রাখার জন্য। আসলে এটা আমাদের অতি প্রয়োজন। আমাদের পরিবার থেকে যদি আমরা সচেতনতা গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু আমাদের পরিবর্তনটা সহজ। আর না হলে কিন্তু আমরা যদি অন্যজনের দেখাদেখি করেই যদি আমি ভাবি যে ওই এত টাকা নিছে আমি এত টাকা নিব, এটা আসলে পরিবর্তন করা সম্ভব হবে না এইভাবে। তো ধন্যবাদ দাদা আপনার সুন্দর বক্তব্য রাখার জন্য, মন্তব্য রাখার জন্য। এরপরে আমরা পরবর্তী প্রশ্ন দিদির কাছে যাইতেছি। দিদি, প্রশ্নটা আপনাকে করতেছি যে একজন নারী অধিকার কর্মী এবং আপনি মানবাধিকার কর্মী হিসেবে আপনি কি মনে করেন যে যৌতুক প্রথাটা কিভাবে একজন নারীর আত্মসম্মানকে ক্ষুণ্ণ করে? হ্যাঁ, মানবাধিকার কর্মী হিসেবেও বলে, নারী কর্মী হিসেবেও বলে, যে দিক থেকেই বলি না কেন, এই যৌতুক প্রথাটা একজন নারীর আত্মসম্মান বলেন, মৌলিক অধিকার বলেন, সব দিকে ক্ষুণ্ণ করে। যেমন এটা তো শুনতেও বেশ বেমানান লাগে যে আহ, বিশেষ করে উত্তরবঙ্গের, আমি চট্টগ্রামে আছি, চট্টগ্রাম টাউনে আছি, আমি এখন জামাল খান সদরে বসে এই লাইভ টেলিকাস্ট করছেন। তো কিন্তু আমার বহু ফ্রেন্ড উত্তরবঙ্গ থেকে আসা। তো আপনাদের ওদিককার ঘটনাগুলো আমি যা দেখেছি, ব্যাপারটা এরকম, আপনার মিলিয়ে নেবেন হচ্ছে কিনা, যে বিয়ের ঠিক হলে আগে নাকি পুরা বলা বলি করে যে আমরা 10 লাখ টাকা, এই না 10 লাখ টাকা না, আপনারা 7 লাখ টাকা নিয়ে, তারপর উভয় পরিবারের কথায় নাকি শেষ পর্যন্ত কি দিবে না দিবে এটার উপর ডিপেন্ড করে 3 লাখ টাকাতে আসে, মানে এভাবে নাকি মূলামূলি পর্যায়ে পর্যন্ত চলে যায়। তো সেই ক্ষেত্রে দেখেন, এই বিষয়টা যদি সত্য হয়, সেই ক্ষেত্রে একটা মেয়ে নিজেকে ওই অবস্থায় কি ভাববে, এটা তো মানে একদম খারাপ ভাবে বললে আপনার হচ্ছে পশু যে বিক্রি করে, গরু বিক্রি করে, ছাগল বিক্রি করে, ওদের মতো হয়ে গেল না, যে এই জিনিসটা নিবেন, আমি আপনাকে এত টাকায় বিক্রি করব, না আপনি আমার সাথে দর কষাকষি করবেন। তো দর কষাকষির মধ্য দিয়ে যেটাতে আসবে সেটাই হচ্ছে আমরা ফাইনাল ডিসাইড করে আহ গ্রহণ করব মেয়েটাকে। তো দেখেন এখানে কিন্তু মেয়েটাকে গ্রহণ করা হচ্ছে ওভাবে দর কষাকষির মাধ্যমে। তো সেই জায়গায় আপনি নিজে যখন করে, ওখানে মেনলি মেল পার্সন সম্ভবত বেশি উপস্থিত থাকে। তো সেই ক্ষেত্রে আপনি দেখেন একজন ফিমেল পার্সনকে যদি সেখানে রাখা হয়, সে কি মনে করবেন নিজেকে? এটা কি মানুষের ডিরেক্ট, আমি তো বলবো এটা প্রেস্টিজের সাথে আঘাত। মানুষের সরাসরি ওর যে একটা মৌলিক অধিকার, একটা ছেলে যদি লাইফে বিয়ে করে, চিন্তা করেন একটা মেয়েকে বিয়ে করার অধিকার নাই। একদম যৌতুক না দিলেও কি ও ছেলের যদি বায়োলজিক্যাল নিড থাকে, মেয়েরও কি বায়োলজিক্যাল নিড নাই? তাহলে সে কেন বিয়ে করতে, তাকে কেন এটা এই প্রতিবন্ধকতার শিকার হতে হবে? আর এটার কারণে তো আপনার
পরিবারও এই ধরনের একটা টেন্ডেন্সি আসবে যে মেয়ে জন্ম নিলে দেখবেন মানুষের মুখ কালো করে ফেলছে, কারণ ওই যে জানে যে মানুষ বিয়ের পরে বিয়ে দেওয়ার সময় ওর কি অবস্থা হবে সেটা। তো এই দৃষ্টিতে যদি একটা পরিবারে 3টা মেয়ে থাকে বা 4টা মেয়ে থাকে, তাহলে ওই বাবা মায়ের অবস্থা কি হবে? সেই ক্ষেত্রে ওই মেয়েগুলো যদি এটা জেনে শুনে, ধরেন আমি কথার কথা 10 বছর বয়সে যদি দেখি যে আমার বড় বোনকে বিয়ে দিচ্ছে এভাবে এই বিষয়ের মধ্যে মাধ্যমে, পরবর্তীতে তাহলে সেটা আমার সাথে হবে। সেটা জানার পর একটা মেয়ে কিভাবে সে মেন্টাল এটা স্টেবল হবে, কিভাবে সে এটা সহ্য করে, তার দিনগুলো পার করে, কিভাবে তার কর্মে মনোযোগ করে, সে তো নিজেকে একটা পণ্যের মতোই বিবেচনা করবে। এটা যদি না হয়, পুরুষ সমাজ, এই পুরুষতান্ত্রিক সমাজ এভাবে করে কি করে? তো আপনি বলতে পারেন যেমন আমাদের চট্টগ্রামের দিকেও আছে, কিন্তু এভাবে না যে একদম দর কষাকষি হবে, এভাবে বিষয়টা না। আমাদের এদিকে বলে কি যে মেয়ে দেখতে আসছে, ছেলের পরিবার দেখতে আসছে, উভয়ের যখন মিলামিল হয়, পুষ্টি টুষ্টি বিবেচনা করে যখন হয়ে যায়, তখন বলে আপনার মেয়েকে আপনাদের মতো করে সাজিয়ে দিয়ে, হ্যাঁ, দিতেও পারে নাও দিতে পারেন, এটা এখন ওভাবেই বলে দেয়। তো পরবর্তীতে মেয়ের পরিবার যা পারে তা দেয়, এটাও এক ধরনের যৌতুক। কিন্তু ওভাবে যদি দর কষাকষি হয়, সেটা অবশ্য তার মানবিক যে অধিকার সেটা ক্ষুণ্ণ হয়, প্লাস তার যে মৌলিক অধিকার, ওই যে বলছি, তারও তো বিয়ে করার রাইট আছে। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে তার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। আবার একইভাবে একটা মেয়ে যদি আমি দেখি পড়াশোনাও করেছে, একটা মেয়েকে ওর ওকে ছোটবেলা থেকে ভরণ পোষণ দিয়েছে, পড়াশোনা করিয়েছে, চাকরিজীবী বানিয়েছে, এরপর ওনাকে যৌতুক দিয়ে বিয়ে করতে হয়। ওই যে টেন্ডেন্সি সমাজে চলমান একটা প্রথা, প্লাস হচ্ছে মানুষের মানসিক যে পরিবর্তনটা হয় না সেখানের উপর ডিপেন্ড করে। প্লাস আবার হচ্ছে ওই যে মেয়েদেরও হচ্ছে ওইদিকে এরকম একটা প্রথা আছে যে মানে যাকে যত বেশি টাকা দিয়ে বিয়ে দিতে পারতেছে, ওর পরিবারকে অত বেশি মূল্যায়ন করা হয়, মানে সম্মানের চোখে দেখা হয় যে ও মেয়েটাকে আনছে জানিস, ও কিন্তু 20 লাখ টাকা এটা দিয়েছে। তাহলে এটা কি? এটাও তো একটা মানুষের নৈতিক অবক্ষয়ের আঘাত থেকে ওই মেয়ের অধিকার, ওর আত্মসম্মানকে ক্ষুণ্ণ করতেছে। তাহলে আমার পরিবারের, আমার বাবা কৃষক, ওর পরিবারের বাবা হচ্ছে ধরেন পরিবার একমাত্র মেয়ে যার হচ্ছে ব্যবসায়ী, ও তো 20 লাখ টাকা দিবেই। এখন আমার কৃষক পরিবারের মেয়েটাকে কেন শ্বশুর বাড়িতে বলবে যে ওর পরিবারে জানিস 20 লাখ টাকা দিয়ে মেয়ে আছে? তাহলে এটা কোন নারীর যে স্বাভাবিক একটা আত্মসম্মান, এটার উপর আঘাত। তো সেজন্য আমি মনে করি অবশ্যই যৌতুক প্রথা একজন নারীর মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করে এবং আত্মসম্মানের উপর সরাসরি আঘাত করে। ধন্যবাদ দিদি আপনার সুন্দর মন্তব্য রাখার জন্য। আসলে যে দিদি আপনি একটা বিষয় বললেন, আমাদের যে মেয়েদের পণ্যের মতো ইয়া করা দেখা হইতেছে, এখানে আসলে দর কষাকষির মাধ্যমে মেয়েগুলা পণ্য হিসেবে উপস্থাপন হইতেছে না, এখানে আসলে আমাদের প্রকৃতপক্ষে ছেলেগুলাই পণ্য হিসাবে দেখানো হইতেছে, কিন্তু তারা সেটা বুঝতেছে না। কারণ এখানে মেয়ের বাবা বা পিতা কিন্তু ছেলেকে টাকা দিয়ে কিন্তু ক্রয় করে নিতেছে তাদের মেয়ের জন্য। এটা আমাদের মানুষজন মনে করতেছে আসলে মেয়েগুলা এখানে পণ্য, কিন্তু আসলে প্রকৃতপক্ষে এখানে ছেলেগুলাই পণ্য হিসেবে উপস্থাপন হইতেছে, কিন্তু এইটা আমাদের সমাজ বুঝতে চায় না। তো রাইট। ধন্যবাদ দিদি আপনার সুন্দর মন্তব্য রাখার জন্য। তো এরপরে আমরা দাদার কাছে প্রশ্নটা যাইতেছি। দাদা, যে আমরা যে দেখি আমাদের গ্রামীণ এলাকায় বা শহরে অঞ্চলে এখন যৌতুকের নাম করে কিন্তু উপহার বলা হইতেছে, যৌতুকের পরিবর্তে নামটাকে কিন্তু উপহার দেওয়া হয়েছে। এই যে একটা যৌতুকের পরবর্তীতে উপহার বলা হয়, এমন একটা সামাজিক ভণ্ডামি তৈরি আর কি শুরু হয়ে গেছে। তো এটাকে আপনার দৃষ্টিতে কি মনে হয়? দাদা আপনার ভয়েস আসতেছে না দাদা। গ্রামীণ আর মফস্বল না, এটা সর্বত্রই। আমি এই বেশি না, মাত্র 15 দিন আগে আমি এরকম একটা অনুষ্ঠানে ছিলাম। সেখানে ভদ্রলোকেরা হুম। এই যৌতুকটাকে বলতেছে বাজেট। হ্যাঁ, হ্যাঁ শোনা দাদা, যাচ্ছে? এখন আপনি একটু আর কি, হ্যাঁ এখন শোনা যাচ্ছে, এখন আপনি কন্ট্রোল করতে পারেন। শোনা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ দাদা, যাইতেছে। হ্যালো? আচ্ছা, আপনার মনে হয় দাদা একটু নেটের সমস্যা এই করতেছে। যে প্রশ্নটা সরি ছিল দাদা। কি যে গ্রামীণ মফস্বল এলাকায়
দুঃখিত, দাদা মনে হয় ইয়া করছেন, এটা সমস্যার কারণে বের হয়েছে। দিদি তাহলে প্রশ্ন আর কি, পরবর্তী প্রশ্নটা আপনাকে করি, দাদা আসলে দাদার প্রশ্নটা পরে। তো পরবর্তী প্রশ্নটা দিদি আপনাকে আচ্ছা, ঠিক করতেছি। আছে। আপনি আপনি একজন দেশ নেত্রী আর বেগম খালেদা জিয়া হলে সংসদের একজন প্রতিনিধি হিসেবে ছাত্রীদের আবাসন ও ক্যাম্পাস জীবনে কাজ করতে গিয়ে কি কখনো যৌতুক বা পারিবারিক নির্যাতন এমন কোনো গল্প শুনেছেন? হ্যাঁ, অবশ্যই শুনেছি। এটা আহ, যদি বলি, ওর বাড়ি হচ্ছে নীলফামারী। আহ, আসছি, শোনা নীলফামারী যাচ্ছে এখন? জেলা থেকে এখন আগত। সে অনেকটা হ্যাঁ হ্যাঁ আমার দাদা, হচ্ছে হ্যাঁ দাদা ব্যাচমেট। দাদা পরবর্তী তো প্রশ্ন ও আপনার যখন কাছে যাইতেছি হচ্ছে দাদা, আমার একটু দাদা আমরা আপনি যখন ওয়েট করেন। ইউনিভার্সিটি লাইফে হচ্ছে ও আমার পাশে রুমমেট হয়েছিল। তো তাকে হচ্ছে দেখা যাচ্ছে সে ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পর তাকে প্রথমত হচ্ছে পড়ানোর চিন্তাও করে নাই। আহ, তাকে ভর্তি অ্যাডমিশনের সময় কোনো ধরনের কোচিং এর জন্য টাকা দেয় নাই। সে নিজের সাথে যুদ্ধ করে হচ্ছে অনলাইন থেকে সোর্স বের করে ভর্তি কোচিংটা নিজে নিজে হচ্ছে কাভার করেছে। এরপর হচ্ছে সে ভালো চান্স পেয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ম্যাথ ডিপার্টমেন্টে চান্স পেয়েছে। এরপর হচ্ছে সে বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছে অনেকটা পরিবারের বিরুদ্ধে গিয়ে। কিন্তু দেখেন ও যে আহ, সে আবার বিবাহিত, তাকে বিয়ে দিয়ে দিয়েছিল। তো তার পরিবার হচ্ছে যে ছেলেটা ওকে হচ্ছে বিয়ের সময় প্রায় ওরা বলতে গেলে নিতান্ত গরিব মানুষ। তার উপর হচ্ছে তারা তিন বোনের মধ্যে সেই শেষ, মানে তার বড় দুই বোন হচ্ছে মেরিট। তো ওর বাবা হচ্ছে ওখানে চাষাবাদ করে, মা হচ্ছে হোম মেকার। তো বলতে গেলে ওদের এরকম আট দেওয়ার মতো অত সামর্থ্য নাই, কিন্তু তার বাবা ওকে বিয়ের সময় 2.5 লক্ষ টাকা ক্যাশ দিয়েছে, সেটা তাদের আবাদ জমিগুলো বিক্রি করে। তাহলে দেখেন, এরপর হচ্ছে সে ইউনিভার্সিটিতে আসছে, পড়াশোনা করতে আসছে। এরপর হচ্ছে ওর যে শ্বশুরবাড়ি, ওর হাজবেন্ড এর পরবর্তীতে বিভিন্ন টাকা দাবি করতো। মানে তার একটা নাকি বাইক কেনার শখ, তাকে বাইক কেনার জন্য টাকা দাবি করেছে। তো নির্যাতন করতো, পড়াশোনা করতে দিতে চাইতো না। এরপর হচ্ছে সে এগুলো সব ফাইট করে, যেহেতু ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, সে বলেছে যে তোমরা আমাকে যদি কোনো ফি নাও দাও, আমি হচ্ছে নিজে নিজে পড়াশোনা করতে পারবো। এই যে সে এটা প্রতিরোধ করে আসছে, আমার মনে হয় অনেক মেয়েটা এটা আসবেও না, অনেকে হয়তো আসতে পারছেও না। ওর হয়তো একটা সুযোগ ছিল যে সে এটা প্রতিবাদ করে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এসে হলে আবেদন করে থেকেছে, এবং এখানে হচ্ছে সে চট্টগ্রাম শহরে টিউশন করে নিজের আহ যে হাত খরচ এগুলো কাভার দিচ্ছে। তো এটা যদি আমি চিন্তা করি, ওই জায়গায় আমি তাকে বললাম এরকম কি আরো মেয়ে আছে যারা এ ধরনের ভুক্তভোগী? সে বললো অনেক আছে, ইভেন তার নিজের দিদিও এটার ভুক্তভোগী। মানে তার দিদিকেও এই ধরনের অনেক অত্যাচার করেছে, কিন্তু তার দিদি শ্বশুর বাড়িতে আছে, মানে সংসার করতেছে। আর আমাদের সনাতন ধর্মে তো এটা বলেই হচ্ছে মানে ব্যান্ডে ফেললে, এরপর হচ্ছে চাইলেও হচ্ছে এটা প্রতিবাদ যে করবে, মেয়েরা তো বড় গলায় কথা বললেও সমস্যা, মানে এই ধরনের প্রতিবাদ করে ঘর থেকে বের হলে আমার তো মনে হয় ওকে একেবারে মানে সংসার ধর্ম থেকে ওকে বের করে দেওয়া হবে। তো সেখান থেকে সে প্রতিবাদ করে আমাদের ক্যাম্পাসে এসেছে, এবং হচ্ছে বিয়ের যে পরবর্তী জীবনটা সে একাকী জীবন লাইফ লিড করতেছে। পরবর্তীতে তার এম হচ্ছে সে যখন পড়াশোনা করবে, শেষ করবে, এরপর হচ্ছে চাকরি করবে। এরপর হচ্ছে সে তার মা বাবাকেও দেখবে এবং তার পরিবারকেও দেখবে। এখন যখন সে চট্টগ্রাম শহরে এসে টিউশন করে, সে উল্টো টিউশনের টাকা তার শ্বশুর বাড়িতে পাঠায়, তার হাজবেন্ডের কাছে পাঠায়। মানে বেশি না, অল্প হলেও পাঠায়। তো ওর হাজবেন্ডও হচ্ছে কিন্তু দেখেন একটা জব করে, ওখানে নীলফামারীতে জব করে, কিন্তু হচ্ছে তাকে এ ধরনের অত্যাচার করেছে। তো এটাও তো একটা যৌতুক প্রথার ভয়াবহ অবস্থান। এক্ষেত্রে দেখেন আরো আপনি নিউজ পত্রিকাগুলো দেখলেই তো এখানে অনেক ধরনের এরকম গল্প পাওয়া যায়। যেমন আমরা 10 মে ফেনীর একটা ঘটনা দেখেছি, একটা মেয়ে আত্মহত্যা করেছে এটার জন্য যে তারও যেটা যৌতুক প্রথার এটার জন্য। তো সেই ক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে এই যৌতুক প্রথার কারণে আমাদের ইউনিভার্সিটিতে হয়তো আমি 1-2 জনের গল্প জানি, এরকম আরো বহু জনের গল্প থাকবে যাদের হয়তো যৌতুকের কারণে বিয়ে হয়নি, বা যৌতুকের মোট অঙ্কের কারণে পরিবার থেকে বিচ্যুত হয়েছে, অনেকে মারাও গিয়েছে। তো এগুলো আসলে খুবই কষ্টদায়ক, এবং আমাদের সমাজের নেতিবাচক বিষয়গুলো আমাদের কাছে চোখে আঙুল দেখিয়ে দেখিয়ে দেয়, এরকম একটা বিষয়। ধন্যবাদ।
ধন্যবাদ দিদি। আসলে আপনি যে আমাদের উত্তরবঙ্গের নীলফামারীর ঘটনাটা তুলে ধরলেন, এটা আসলে আমাদের এদিকের উত্তরবঙ্গে ধরতে গেলে প্রায় প্রত্যেক পরিবারেরই মেয়েদের সমস্যা, একটা বাস্তব জীবনের লড়াইয়ের গল্প থাকে যৌতুকের জন্য। তো এটার জন্য আমরা চাই যে প্রতিকার হোক অতি দ্রুত, আমাদের মেয়েগুলো এগিয়ে যাক, তারাও এক এক সময় দেশের বিভিন্ন জায়গায় প্রতিনিধিত্ব করবে, এটাই আমাদের আশা। তো ধন্যবাদ দিদি আপনার সুন্দর বক্তব্য রাখার জন্য। তো দাদা, আপনি শুনতেছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমি খুবই দুঃখিত আমার হ্যাঁ, নেট ধন্যবাদ দাদা। প্রবলেমের জন্য। দর্শকদের কাছেও আমি ক্ষমা সমস্যা চেয়ে নেই নিচ্ছি। দাদা, সমস্যা নাই দাদা। তো দাদা, আপনার কাছে যে প্রশ্নটা ছিল, এই যে আমাদের যৌতুকের নামে বর্তমান যে হুম, হুম। উপহার উপহার বলা হয়, তো এই বিষয়টাকে আপনি আর কি কিভাবে দেখেন? এটা অবশ্যই নিন্দনীয়। এটা তো যৌতুকটাকে তো উপহার বলছে, আমার মনে হয় খুব সুন্দর একটা শব্দ চয়ন। এখন কয়েকদিন আগে আমি এরকম একটা অনুষ্ঠানে ছিলাম, তো এই জায়গায় দেখলাম যে আহ, এই যৌতুকটাকে তারা বলছে এখন বাজেট, আরো উন্নতর একটা শব্দ চয়নে চলে আসছে। যে আমরা তো হচ্ছে আমাদের বিয়ের জন্য আমরা বাজেট করছি যে 30 লক্ষ টাকা। তারপর 30 লক্ষ টাকা, এটা ভাবা যায়? একজন ব্যাংক কর্মকর্তা 30 লক্ষ টাকা বলছে। তার সে নিজে মুখ দিয়ে বলে নাই, তার সঙ্গের সাথী যারা আছে তারা বলছে যে আমাদের বাজেট হচ্ছে 30 লক্ষ টাকা। তাছাড়া অমুক জায়গায় অমুক মেয়ের বাবা আমাদেরকে আরো বেশি দিতে চায়, তো আমরা ওখানে যাচ্ছি না অন্য একটা কারণে। তো এইরকম একটা ব্যাপার যে ভয়ও দেখাচ্ছে আবার যে অমুক মেয়ের বাবা কিন্তু এরকম বলছে। আর এই বিষয়টা কিন্তু খোকন, আপনার কাছে এটা একটু অবগত করে রাখা ভালো। সব সময় যে শুধু মানে ছেলে পক্ষকেই দোষারোপ করবো ব্যাপারটা কিন্তু তা না। আমাদের কিছু কিছু নব্য ধনী আছে, তারা চায় হঠাৎ করে টাকা পয়সার মালিক হয়ে যায়। তখন এরা চায় কি যে আমার তো সমস্ত আত্মীয় সার্কেলটা তো আমার একটু গরিব টাইপের লোক দিয়ে ভরা। তখন চিন্তা করে কি যে আমার পরিবারে যেহেতু কোনো চাকরিজীবী নাই, আমার পরিবারে যেহেতু কোনো পুলিশ অফিসার নাই, আমার পরিবারে যেহেতু কোনো ম্যাজিস্ট্রেট নাই, ডাক্তার নাই, সে যদি ব্যবসা করে কিংবা অন্য কোনো পেশা থেকে সে প্রচুর টাকার মালিক হয়, সে তখন ওই ইচ্ছা করে করে কি যে আমার মেয়েকে আমি বিয়ে দিব একজন ম্যাজিস্ট্রেটের সঙ্গে, এর জন্য যদি আমাকে 1 কোটি টাকা পর্যন্ত দিতে হয় তবে আমি দিব। এই যে এই একটা ব্যাপার। তারপরে অনেক মেয়ের বাবা আবার প্রকাশ্যে বলে যে আমার মেয়েকে আমি কোনো সরকারি চাকরিজীবী ছাড়া আর কারোর সাথে বিয়ে দিব না। এই যে একটা প্রভাব, এর ফলে কি হয় না, আমার মতো ফ্রিল্যান্সার এখন, ব্যাপারটা তো এমন না যে আমি ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করি, তার মানে তো এই না যে আমি আমার বাড়িতে সবাই না খেয়ে আছে। সংসার তো আমারও চলে। আবার খোকন, আপনি ধরেন পরবর্তীতে কোনো বিচারক হয়ে গেলেন, আইন বিষয়ে পড়াশোনা করছেন, আপনি বিচারক হবেন। আমাদের ওই দিদিও কোনো বিচারক হইতেই পারে। এখন আমি ফ্রিল্যান্সার যতটুকু ভাত খাবো, আপনাদেরও ঠিক ততটুকুই ভাত খাইতে হবে। এমন না যে আপনি জজ হয়ে গেলেন তখন আপনাকে ওই 250 গ্রাম চালের বদলে 1 কেজি চালের ভাত পুরোটাই খাবে, ব্যাপারটা কিন্তু এরকম না। সবাই আমরা দিন শেষে কিন্তু ওই একই রকম খাবার খাই, একই রকম পোশাক পরি। এই যে তারপরেও মানুষের এই যে স্ট্যাটাস নিয়ে একটা টানাটানি, যে আমার পরিবারে একটা পুলিশ অফিসার নাই, এই জন্য সে করে কি তার একজন পুলিশ সাব ইন্সপেক্টরকে দিয়ে তার মেয়েকে বিয়ে দিতেই হবে। এই জন্য করে কি কত টাকা লাগে লাগুক, কিন্তু এই জিনিসটা আরেকজন গরিব পিতামাতার ঘাড়ে যায় পড়ে। তখন ওই যে মার্কেটে একটা রেট যেমন করে ছড়ায়, যেমন আমাদের উত্তরবঙ্গে এটা ছড়াই গেছে যে সামো এটা ছড়াই গেছে যে এখন একজন হাই স্কুলের টিচার হলে মিনিমাম 20 লক্ষ টাকা পাওয়ার অধিকারী। তারপরে একজন প্রাইমারি টিচার হলে ওটা সরকারি চাকরি, আরো বেশি। ব্যাংক কর্মকর্তা হলে আরো বেশি, বিসিএস ক্যাডার হলে আরো বেশি। বিসিএস ক্যাডারের মধ্যে শিক্ষা ক্যাডারদের একরকম, প্রশাসন ক্যাডারদের একরকম। এই যে একটা মানে মার্কেট ভ্যালু বাড়ার মতো একটা ব্যাপার তৈরি হয়ে যাচ্ছে। তো এই জায়গাটা দেখা যায় যে অনেক সময় আমরা উভয় পক্ষই দায়ী, শুধু যে ছেলেরাই দায়ী তাই না, ব্যাপারটা কিন্তু ওই রকম না। এই জন্য আমাদের আহ, প্রয়োজন দুই পক্ষকেই সংযত হওয়া। এই যে যৌতুক যে ঘৃণ্য প্রথা, এটাকে যে কোনো নামেই ডাকা হোক, বিষ তো বিষই, সেটাকে আপনি অমৃতই বলেন
আর সে আপনি মধু বলেন বা যাই বলেন বা দুধ বলেন, সে বিষের যে ক্ষতিকর যে প্রভাব, এটা যতটুকু পড়ার আপনি তাকে যে নামেই ডাকেন না কেন এটা কিন্তু পড়বে। তো ওই যে যৌতুক তাকে উপহার হিসেবে বলতেছে, ওটা আসলে ভণ্ডামি। এখন আরো কি সুন্দর সুন্দর শব্দ চয়ন করে বলে যে আমাদের ইচ্ছা নাই, আপনাদের ইচ্ছা মতো আপনারা দিন। এইটা করে ওই শব্দটা আমার মনে হচ্ছে একজন মেয়ের বাপকে আরো বেশি করে চাপে ফেলা। একটা যদি রেট ফিক্সড হয় যে ভাই ঠিক আছে আমাদেরকে 3 লাখ টাকা দিতে হবে, মেয়ের বাপ কিন্তু তখন যেখানে পাক 3 লাখ টাকা জোগাড় করে। কিন্তু যখন কেউ বলে যে আমরা চাইবো না, আপনারা মেয়ে বিয়ে দিবেন, আপনারা ইচ্ছা মতো দিয়েন, খুশি মতো দিয়েন, তখন মেয়ের বাবারও আমি দেখছি বিশেষ বিশেষ ক্ষেত্রে দ্বিগুণ মানসিক চাপের মধ্যে পড়ে যায়। এক, মান সম্মানের ভয়ে, দুই, সামাজিক ভয়ে, এরকম একটা ব্যাপার। তো এই ব্যাপারটা যেভাবেই বলি না কেন এটা খারাপ, খারাপ খারাপই এক কথায়। ধন্যবাদ দাদা, আসলে আপনার সুন্দর বক্তব্য রাখার জন্য। আমাদের এদিকে আসলে যৌতুকের জন্য দুই পক্ষকেই দায়ী করার অধিকার ইয়া আছে। তো কারণ আপনি বিষয়টা দেখবেন যে অনেক জায়গায় মেয়ের পরিবার কিন্তু সামাজিক চাপ বা লোক লজ্জা বা স্ট্যাটাস বজায় রাখতে গিয়ে কিন্তু বাধ্য হয়েই কিন্তু যৌতুক দিতে চায়। তার কিন্তু আর অনেকজনে মনে করে যে আমাদের ছেলেকে অনেক মেয়ের পরিবার জোর করে দেয়, তো সেই জন্য রাইট। আমরা যৌতুকটা গ্রহণ করি। এইটা আসলে তাদের যদি মানবিকতা থাকতো বা বিবেক থাকতো, তারা কিন্তু মেয়ের বাপ যতই জোর করুক বা যত টাকার লোভ দেখাক, তারা কিন্তু সেই টাকাটা গ্রহণ করতো না। এইটা আর কি আমাদের সবার পরিবর্তন করার দরকার আসলে, মেয়ের পরিবারে বলেন, ছেলে পরিবারে বলেন। খোকন আপনি, খোকন সময় থাকলে আমি একটা ছোট্ট একটা উদাহরণ দেই। হ্যাঁ হ্যাঁ দাদা, দিতে পারেন দাদা, দেন, সমস্যা নাই। দিব। আমার এক বন্ধু, আমার এক বন্ধু পুলিশে চাকরি করে, তো তার যখন বিয়ে ঠিক হয়ে গেল, উম, সে সম্পর্ক করে আরেকজনের সঙ্গে। তো ওই সম্পর্ক করা মেয়েটার সঙ্গে তার বিয়ে ঠিক হয়ে যাওয়ার পথে, প্রায় কাছাকাছি। তখন ওই সময়ে আমি একজন চেয়ারম্যানকে বলতে শুনছি যে ওইখানে বিয়ে করবে, ওখানে তো 2-3 লাখ টাকা মাত্র দিবে, তো আমার মেয়েকে বিয়ে করো, আমার একজন পুলিশ অফিসার দরকার। তো এইটার জন্য আমি বাড়ি টাড়ি সব করে দিব, তারপরে ইভেন বাড়ি দেখাই দিব, বলছে এটা 3-4টা রুমের এটা বাড়ি হইলো, আমি এটা ভাঙে এর চাইতে আরো অনেক বড় বাড়ি করে তৈরি করে দিব। সাথে আজকে থেকে প্রায় 8 থেকে 10 বছর আগে বলছে যে আমি প্রায় 25 লাখ টাকার 25 লক্ষ টাকা ক্যাশ দিব, বাড়িটা সুন্দর করে আরো বড় করে সাজায় দিব। তো এইরকম তাহলে চিন্তাই করা যায় যে কি একটা ভয়ঙ্কর একটা অবস্থা। এটা আমার একেবারে খুব কাছের এক বন্ধুর বেলায় এই ঘটনাটা ঘটছে। আসলে দাদা এমন আমাদের সমাজে বর্তমান উত্তরবঙ্গে অনেক ঘটনা দেখা যায়। তো এগুলো আসলে আমাদের অতি প্রয়োজনীয় বিষয়। না হলে কিন্তু আমাদের দিন শেষে মেয়ের বাপ গুলো বা যে মেয়ে পিতার পরিবারগুলো আছে, তারা কিন্তু মেয়ে সন্তান লালন পালন করতে বা পড়ালেখার দিক থেকে কিন্তু পিছায় যাবে। মেয়েদেরকে এমনিতেই ছোট থেকেই কিন্তু একটা আমাদের সমাজে বোঝা হিসেবে মনে করা হয়, এই যৌতুকের জন্যই শুধু। তারপরে তো সামাজিক বিভিন্ন মেয়েদের উপর চাপ আছেই, বিভিন্ন বাধাগ্রস্ত হয়ে থাকে শিক্ষার অঙ্গনে বা চলার পথে, সব জায়গায় কিন্তু মেয়েগুলো তাদের বিভিন্ন বাধার সম্মুখীন হয়। তো এগুলো আমাদের আসলে পরিবর্তন। তো ধন্যবাদ দাদা আপনার সুন্দর মন্তব্য রাখার জন্য। এরপরে প্রশ্নটা আমরা দিদির কাছে যাইতেছি। দিদি, আপনি কি শুনতেছেন? হ্যাঁ, শুনছি। যে দিদি, পরবর্তী প্রশ্নটা হইতেছে, আমাদের সমাজে এখনো অনেক পরিবার মেয়েদের পড়াশোনার বা ক্যারিয়ারের চেয়ে বিয়ের যৌতুক জমানোর বেশি গুরুত্ব দেয়, বিয়ের সময় যৌতুকের টাকা জমানোটাকে বেশি গুরুত্ব দেয়। এটা আপনার আর কি এই মানসিকতা পরিবর্তনের জন্য কি প্রয়োজন, আপনি কি মনে করেন? আজকে যদি আপনি সব ধরনের প্রশ্ন করেন এ পর্যন্ত, আমি মনে করি এটা হচ্ছে সবচেয়ে কঠিন প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তর দেওয়াও খুব কঠিন। এটার উত্তরটাও সমাজের জন্য কঠিন। কারণ হচ্ছে আপনি প্রথমত, এটা যদি আমি ক্লু হিসেবে বলি, আপনি বলছেন সমাজে এখনো অনেক পরিবার মনে করে মেয়েদের কেরিয়ার বা পড়াশোনা অপেক্ষা টাকা, তাকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে কেন প্রায়োরিটি দিবে না, প্রথম প্রশ্ন। সেটা হচ্ছে, দেখেন, যদি সমাজে এরকম হয় যে শিক্ষিত মেয়েদের যৌতুক ছাড়া বিয়ে দেওয়া সম্ভব হচ্ছে, আর যারা পড়াশোনায় পিছিয়ে আছে ওরা হচ্ছে যৌতুক দিয়ে বিয়ে দিচ্ছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে মা বাবাকে আমরা প্রথমে বুঝাতে পারতাম যে আপনি যে টাকাটা যৌতুকের জন্য জমা রাখতেছেন সেটা বরং আপনার মেয়েকে পড়াশোনার পিছনে ইনভেস্ট করেন,
তাহলে আপনার যৌতুক দিতে হবে না। একদিন আপনার মেয়েও হচ্ছে আপনাকে দেখবে বা চালাবে, এবং এই কষ্টটা আপনার হবে না। কথা হচ্ছে আমরা কি সেই বার্তাটা 2026 সালে এসেও দিতে পারছি সমাজকে? আপনি বলেন আগে, আপনাদের ওই এলাকায় দিতে পারছেন এই নিউজটা? না না। এটা আমরা যতক্ষণ নিশ্চিত করতে পারবো না পরিবারের কাছে। তো ধরেন আমি আপনাদের ওখানে গিয়ে কুষ্টিয়াতে একজনকে বোঝাচ্ছি যে দেখেন আপনি বাবা আপনার টাকাগুলো আপনার মেয়ের পড়াশোনার পিছনে ব্যয় করেন, তাহলে হচ্ছে আপনার মেয়ে একদিন এই যে অমুক অমুক মেয়ে এরকম হয়েছে, মেয়েরা পাইলট হচ্ছে, মেয়েরা সংসদ সদস্য হচ্ছে, মেয়েরা হচ্ছে আজকাল কি না করছে, যারা হচ্ছে সমাজে হচ্ছে মেয়েগুলো মাথা তুলে দাঁড়াচ্ছে, ওরা কর্মজীবী মেয়েরা একাই সবকিছু সামলাচ্ছে, ওরা পরিবার এবং হচ্ছে সংসার সবকিছু ব্যালেন্স করছে, নিজের ইচ্ছে মতো চলতে পারছে, ঘুরতে পারছে। তো ওই বাবাটা আমাকে এর পরে প্রশ্ন করবে, তো মানলাম মেয়েটা সবকিছু করতেছে, কিন্তু মেয়েটাকে কি বিয়ের সময় যৌতুক ছাড়া বিয়ে দিতে পারছেন? প্রথম প্রশ্ন। তো ওনার এই প্রশ্নের উত্তর দিতে গেলে ঠিক ওই আমাদের এই অমানবিক প্রক্রিয়াগুলো হচ্ছে সব হুমকি মধ্যে এসে পড়ে। তো সেই ক্ষেত্রে হচ্ছে প্রথম যেটা করা দরকার, এই মানসিকতা বের করতে পারবে এই বর্তমান যে যুব সমাজ, তরুণ সমাজ, এরা হচ্ছে প্রথমে যদি ছেলেরা এই কাজটা প্রস্তুত করে যে ওরা যারা শিক্ষিত ছেলে হচ্ছে, ওরা যারা এগুলো বুঝতেছে, ওরা যদি এটা প্রটেস্ট করে যে আমি এতটুকু, বা আমি এখন হচ্ছে ধরেন বিসিএস ক্যাডার, আমি হচ্ছে মেয়ে বিয়ে করব, সেটা হচ্ছে এরকম শিক্ষিত হলে হবে, আমার কোনো যৌতুকের প্রয়োজন নাই, এবং সে প্রতিরোধ করে যৌতুক নিবে না, তাহলে এটা হচ্ছে ভালো একটা ইমেজ ক্রিয়েট হবে আমাদের সমাজের জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে ধরেন তাকে পড়াশোনা করালো মেয়েটাকে, সে যে চাকরি পাবে এটাও কি এই সময়ে এসে নিশ্চিত? এটাও কিন্তু অনিশ্চিত একটা ভবিষ্যৎ। তো সেই ক্ষেত্রে আহ তার যে চাকরি না পেলেও সে কিভাবে চলবে, কিভাবে সে পরবর্তীতে মেয়েটা বিয়ে করবে, বিয়ের বিষয়টাও হচ্ছে আমাদের নিশ্চিত করতে হবে। তো এটা কে করবে? একটা একটা বাবা মা। আপনি ধরেন আপনার মেয়ের জন্য প্রথমে কি চিন্তা করতেন? আমরা যদি নিজের স্থানে দাঁড়িয়ে চিন্তা করি, ধরেন রঘুনাথ সিংহ রায় দাদার একজন মেয়ে আছে, তো উনি মেয়েটাকে নিয়ে আগে কি ভাববে? আমার মেয়ের এত বছর বয়স হলে আমার মেয়েটাকে হচ্ছে বিয়ে দিতে হবে, বিয়ে তো দিতেই হবে নাকি, কাউকে বাসায় রাখতে পারবে? তো যেহেতু রাখতে পারবে হ্যাঁ না, হ্যাঁ। তাকে বিয়ের জন্য যেটা প্রয়োজন আগে সেটাই করতে চাইবে। আর মেয়ের পরিবার যদি দারিদ্র ঘরের হয় বা ওরা যদি মধ্যবিত্ত শ্রেণীরও হয়, আমার মনে হয় তারা আগে সেটাই ভাববে যে আমার মেয়েটাকে এভাবে হচ্ছে বিয়ে দিতে হবে। এই ক্ষেত্রে হচ্ছে তারা দেখেন যেহেতু বিয়ের ক্ষেত্রে এত টাকা লাগবে, সেজন্য আবার মেয়েটাকে পড়াশোনার সময় স্কুলে কিন্তু স্কুল কলেজে ভর্তি ফি মেয়ের কাছে কম নেয় না, মেয়েরও ভর্তি ফি যত, ছেলে স্টুডেন্ট হলো ভর্তি ফি তত। তাহলে একটা ছেলে যদি প্রতিষ্ঠিত করে বিয়ে করে, চাকরি করার পরে বিয়ে করার সময় সে অনেক টাকা পায়, আর মেয়েটাকেও সেম ভাবে সেম খরচে পড়াশোনা করিয়ে যদি বিয়ে দেওয়ার সময় উল্টা আমার দিতে হয়, তাহলে পার্থক্যটা কই রইলো? কেন দারিদ্র শ্রেণীর মানুষরা ওই কাজটা করবে না? তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কি করা উচিত? আমাদের এই মানসিকতা পরিবর্তনের জন্য ওই যে আগে যুব সমাজকে প্রটেস্ট করা দরকার, তাদের এটা থেকে বের করা আনা উচিত। এবং যে মেয়েগুলো একটা আহ, সময় গিয়ে অনেক বড় ধরনের দুর্ঘটনার পরেও সমাজে টিকে থাকতে পারছে, এ ধরনের এক্সাম্পল গুলো ওনাদের কাছে শো আপ করা উচিত। কেমন? ধরেন দুঃখজনক ভাবে ঈশ্বর না করুক, ধরেন আপনার মেয়েকে অনেক টাকা দিয়ে বিয়ে দিয়েছেন, কিন্তু অনেক সময় অ্যাক্সিডেন্টলি ওনার হাজবেন্ড মারা যেতে পারে, স্ট্রোক করে মারা যেতে পারে, রোগে মারা যেতে পারে, হতে পারে না, হচ্ছে অ্যাভেলেবেল এরকম। হুম। তো সে সময় আপনার মেয়ে কিভাবে সমাজে টিকে থাকবে? সে সময় যদি স্বামীর আয়ের উপর ডিপেন্ড করে মেয়েকে পড়াশোনা না করিয়ে আপনি বিয়ে দেন, তো আপনার মেয়ে এই বাস্তব সমাজে এসে সে কি রান করতে পারবে? এখন যদি আপনি একটা পিয়নের চাকরিও নিতে যান, মেয়ের ক্ষেত্রে কি দাবি করবে? এসএসসি পাস দাবি করবে। তো সেই ক্ষেত্রে আপনার মেয়েকে যদি আপনি ততটুকু পর্যন্ত পড়াশোনা না করিয়ে বিয়ে দেন, তো অনাগত ভবিষ্যৎ যা কিছু হবে তাই হচ্ছে আপনার মেয়েকে মানতে হবে, এমনকি তার হচ্ছে ভিক্ষা করে চলার অবস্থায়ও ফিরে যেতে হবে। তো সেই ক্ষেত্রে জীবনের চরম ভয়াবহ অবস্থাগুলো, যেগুলো জাতীয় পত্রিকার হেডলাইন হচ্ছে, এই বিষয়গুলো হচ্ছে আপনারা বের করে আমরা বের করে ওদের কাছে রিপ্রেজেন্ট করতে পারি, দেখাতে পারি। এরপর হচ্ছে এটা একটা হচ্ছে ভয়ের কারণ থেকে হইলেও ওরা কি করবে, মেয়েগুলোকে পড়াশোনার জন্য চিন্তা করবে, কারণ কোনো মা বাবা চাইবে না ওর মেয়ে অনাগত জীবনে এই ধরনের কঠিন পরিস্থিতির শিকার হোক। আর হচ্ছে ওদের আমি যদি আরেকটু ওপেনলি বলি, আপনাদের ওদিকের একটা প্রভাব
এরকম আছে কিনা জানি না, আমাদের চট্টগ্রামে একটা আছে যে চিটং এর মেয়ে আপনাদের ওইদিকে বিয়ে দিবে না, মানে বা আপনাদের ওইদিকের কোনো মেয়েকে এদিকে হচ্ছে বউ করে আনবে না। তো সেটাও একটা হচ্ছে আপনার সমাজের বিষয়। তো যখন একটা মেয়ে পড়াশোনা করতে যাবে, সে যদি তার মস্তিষ্কে সমমনা ছেলে পায় বা পার্টনার পায়, যে এরকম তার ধরেন আপনি যেগুলো বলতেছেন আমিও সেগুলো বুঝতেছি, আমরা সেগুলো প্রোটেস্ট করতেছি, আমরা সেগুলো কাজ করব, এ ধরনের যদি সে পার্টনার পায়, আমি মনে করি এটা তার পরিবারকে বুঝিয়ে বিয়ে করতে হবে এবং পরিবারকে মানিয়ে এ বিয়েটা আমাদের প্রচারণা করতে হবে যে এই বিয়ে, এ ধরনের বিয়ে করলে কোনো সমস্যা নাই, হিন্দু হইলে তোমরা একটা যে অঞ্চলেই হোক আমাদের বিয়ে করাটা উচিত হবে। এবং তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিয়েও নিশ্চিত হবে, তার যে চাকরি বাকরি সেক্ষেত্রে তাদের ওইটাও নিশ্চিত হবে, তার যে পরিবার তাকে যত টাকা ইনভেস্ট করেছে এটার জন্য যে যৌতুক ছাড়া যে ছেলেকে বিয়ে করবে তাকেও দিতে পারবে। তো সেই ক্ষেত্রে আবার আমি বলছি না পালিয়ে চলে যেতে, পরিবারকে ম্যানেজ করার কথাটা বলছি। তো এগুলো যদি করে আমার মনে হয় ধীরে ধীরে যদি একটা সমাজে 10টা করে উদাহরণ দেওয়া যায়, প্রতিষ্ঠা করা যায়, এক সময় হচ্ছে এটা বিরাট একটা পরিবর্তন হবে এবং এই মানসিকতা থেকে মেয়ের পরিবার বের হওয়ার সুযোগ পাবে এবং মেয়ে জন্ম হলে আর বোঝা মনে করবে না এবং মেয়েকেও পড়াশোনা করাতে চাইবে। এটা কিন্তু অনেক পরিবার চাই, করতেছে, না করলে তো আপনাদের কত প্রত্যন্ত অঞ্চলের মানুষ পঞ্চগড়ের মেয়ে চিটং ইউনিভার্সিটিতে পড়তে আসতো না, কথায় কথা, পঞ্চগড় তো বহু দূরের জায়গা না, সেখান থেকে হুম হুম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসছে, এটা তো সোর্ট আউট। আবার এমনও দেখা যাচ্ছে এক ঘরের একমাত্র মেয়ে, তার পরিবার যে অনেক বেশি ধনী তা না, তো ওই মেয়েকে কিন্তু পড়াশোনা করতে পাঠিয়েছে। 4 বোন আছে এরকম মেয়েও কিন্তু পড়াশোনা করতে আসছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে ওদের যদি মানসিকতার পরিবর্তন হয় সেটাও উদাহরণ দেওয়া যায়, ওই বাড়ির মেয়েকে দেখো এইভাবে পড়াশোনা করাচ্ছে, তোমার মেয়েকে কেন করাবে না, তোমার মেয়ে কেন পিছিয়ে থাকবে, এই বিষয়গুলো হচ্ছে আমরা ওদের কাউন্সিলিং করাতে পারি, এভাবে হচ্ছে ওদের মানসিকতাটা পরিবর্তন করতে পারা সম্ভব বলে মনে করি। কিন্তু পুরোপুরি সম্ভব করতে হলে আমাদের আরো অনেক কিছু করা উচিত। এটাই। ধন্যবাদ। ধন্যবাদ দিদি, আপনার সুন্দর বক্তব্য রাখার জন্য। মন্তব্যটা আপনি সাজায় গুছিয়ে বলছেন, সব বিষয়ে এটা আর কি সবকিছু তুলে ধরছেন সুন্দরভাবে। আসলে এগুলো আমাদের পরিবার বা উত্তরবঙ্গের যে মানুষগুলো যৌতুকের ইয়াতে কবলিত হয়ে আছে, এদের বুঝে সব পরিবারকে বোঝা উচিত, তাদের মেয়েগুলো শিক্ষিত হলেও কিন্তু ভালো কিছু করতে পারবে, তাহলে কিন্তু আমাদের যৌতুক প্রথাটা অনেকটাই নিরসন হবে। তো ধন্যবাদ দিদি আপনার সুন্দর মন্তব্য রাখার জন্য। এরপরে প্রশ্নটা আমরা দাদার কাছে যাইতেছি। দাদা আপনি শুনতেছেন? দাদা আপনি কি শুনতে উনি হচ্ছে পাইতেছেন? শুনে, আপনি হয়তো প্রশ্ন করে ওনাকে বলতে দেন, ওনার কথাগুলো হয়তো আমাদের এখানে লেটে আসে, বাট আসে, কিন্তু আপনি মাঝখানে বলেন না যে আমি শুনছি না, এটা বললে উনি থেমে যায়। ওনাকে প্রশ্ন করবেন, উনি উত্তর দিতে থাকবে, লেটে আসুক, সমস্যা না। দাদা আপনি কি শুনতে পাইতেছেন আমাদের? শুনতে পাচ্ছি। দাদার মনে হয়, হ্যাঁ, এখন শোনা যায় দাদা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ দাদা, তাহলে এর পরবর্তী প্রশ্নটা আপনার কাছে যাই, যে দাদা অনেক সময় দেখা যায় যে আমাদের উত্তরবঙ্গে বা যে কোনো দিকে ছেলে শুনতে বা পাচ্ছি তো মেয়েগুলা আমি। তাদের হ্যাঁ দাদা, আমি প্রশ্ন করতেছি আপনার দাদা, শুনতেছেন? দাদা, দাদা আপনি কি শুনতে পারেন? শুনতে পাইতেছেন আমার? ওনার ওখানে মনে হয় নেটওয়ার্ক একটু স্লো অথবা সমস্যা করছে, আপনি চালিয়ে যান। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিদি, তাহলে এর পরবর্তী প্রশ্নটা আপনার কাছে যাই, যে হ্যাঁ দাদা আসছেন। শোনাচ্ছে আমাকে? হ্যাঁ হ্যাঁ দাদা এখন যাইতেছে। দাদা পরবর্তী প্রশ্নটা আপনাকে করতেছি দাদা, আপনি তাহলে প্রশ্নটা খোকন, একটু শুনতে শুনুন। পাচ্ছেন আপনি আমাকে? হ্যাঁ 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 দাদা শুনতে পাইতেছি। আচ্ছা। আপনি শুনতে পাইতেছেন? হুম। হ্যাঁ দাদা, তাহলে পরবর্তী নিশ্চয়ই। প্রশ্নটা আপনার কাছে রাখতেছি।
যে অনেক সময় দেখা যায় যে আমাদের সমাজে তরুণ তরুণীগুলো তাদের পরিবারের অবস্থা বুঝে কিন্তু যৌতুকের বিরুদ্ধে কিন্তু পদক্ষেপ নিতে চায়, কিন্তু তারাও চায় যে আমরা যৌতুক দিব না এবং যৌতুক নিয়ে বিয়ে করব না। তো সেই ক্ষেত্রে বড়দের পরিবারের বড়দের কারণে কিন্তু তারা সেটা করতে পারতেছে না। তো এই বিষয়ে আপনার মতামতটা কি? দাদা, আপনি কি শুনতে পাইতেছেন আমার দাদা? হ্যালো? হ্যাঁ দাদা, হ্যালো? শোনা যাচ্ছে এবার? হ্যাঁ হ্যাঁ দাদা, শোনা যাইতেছে দাদা। আপনার কাছে প্রশ্নটা রাখছিলাম, তখন আপনি মনে হয় নেটের সমস্যার জন্য শুনতে পান নাই। এখন কি আপনি শুনতে পাইতেছেন দাদা? হ্যাঁ দিদি, দাদার মনে হয় নেটের সমস্যার জন্য উনি কন্টিনিউ করতে আচ্ছা, পারছেন। আপনি পরবর্তী প্রশ্ন করে ফেলেন। হ্যাঁ দিদি, যে পরবর্তী প্রশ্নটা আপনার কাছে রাখতেছি, যে একজন তরুণী বা কনে হিসেবে যে যৌতুকের সম্মুখীন হয়, তো সেই ক্ষেত্রে সেই তরুণীর করণীয় কি থাকা উচিত? একজন তরুণ তরুণী না, একজন যদি তরুণী বা যৌতুকের একজন তরুণী সম্মুখীন বা হয়। মেয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, যদি সম্মুখীন হয় তার করণীয় কি থাকা উচিত তখন? যদি তরুণ বা তরুণী যদি সে যৌতুকের সম্মুখীন হয়, তাহলে হচ্ছে তার হতে পারে, এটা অহরহ হচ্ছে এবং হওয়াটাও খুবই স্বাভাবিক, যেহেতু আমাদের সমাজে এখন যৌতুক প্রথাটাকে নর্মালাইজ হিসেবে নেওয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে ধরেন একটা যদি মেয়ে হয়, তার উচিত হচ্ছে এটা তার পরিবারের এল্ডার পার্সনদের বোঝানো, তাদের মাধ্যমে এটা ম্যানেজ করার চেষ্টা করা। আর যদি পুরুষ হয়, সে তো নিজেই মন্তব্য দিতে পারবে এবং নেওয়ার সক্ষমতা রাখে। তো যদি তার পরিবার না মানে, ধরেন বাবা না মানে, মা না মানে, তাকে হচ্ছে তার বোঝানো যে আমি যৌতুক ছাড়া চলতে পারবো, যৌতুকের যে কয়েক লক্ষ টাকা আমি পাবো, এটার এটা যদি আমি না পাই, আমার লাইফের উপর কোনো সাইড ইফেক্ট হবে না, বা আমি এটা ছাড়া বেশ ভালোই আমার সংসার জীবন চালাতে পারবো, আমার আর্নিং সোর্সে কোনো প্রভাব ফেলবে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে সেটার বুঝাতে পারে। এখন যদি ধরেন সেই ক্ষেত্রে যদি না বুঝে, উভয় পরিবারে যদি ওকে এটা করতে বাধ্য করে, তো সেই ক্ষেত্রে হচ্ছে সে এটা চাইলে আইনের সাহায্য নিতে পারে। আইন বলতে, যদি এটা যৌতুক নিরোধ আইন 2018 অধ্যাদেশ আছে, এখানে হচ্ছে যদি কেউ বিয়ের সময় বা প্রলোভনে পড়েও যৌতুক চায় বা যৌতুক দাবি করে, যৌতুক প্রদান করে, বা যৌতুকের চুক্তি হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনার 5 বছর সশ্রম কারাদণ্ড, 1 বছরেরও হতে পারে, এবং 50,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত হওয়ার বিধান আছে। আবার উভয় দণ্ডিত হতে পারে। সে এই জিনিসটাকে ইউজ করতে পারে যে না হয় হচ্ছে আমাদের অ্যারেস্ট করবে, তো আমাদের ঘরের মানুষ সবাইকে অ্যারেস্ট করবে, এটা বলে সে একটা ভয় দেখাতে পারে। যদি পারিবারিক ভাবে শান্তি চায়, কেউ তার এই জিনিসটার জন্য আইনের কাছে যাবে না, সেক্ষেত্রে সে পারিবারিক বা সামাজিক ভাবে বৈঠক করতে পারে যে আমি আসলে এই জিনিসটা চাচ্ছি না। ওই যে যেটা মা বাবার ক্ষেত্রে হয় আর কি, যে যৌতুক নিবে না সেটা ছেলে না বলছে, ছেলে দাবি করছে, কিন্তু মা বাবা তো করে নাই। সেই ক্ষেত্রে বিয়েতে অনেকগুলো গেস্ট আসবে, ওরাও মনে হয় প্রথম প্রশ্ন করে আপনার ছেলের বউ কত লক্ষ টাকা নিয়েছেন বা পাইছেন, এই টাইপের কিছু। তো সেই ক্ষেত্রে সে যে নিজে প্রটেস্ট করছে, এই বিষয়টা হচ্ছে প্রচার করতে পারে সমাজের মানুষ নিয়ে, এটা যদি বৈঠক করে, তারাও বিষয়টা হচ্ছে ইতিবাচক ভাবে গ্রহণ করবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা ওরা আইনের আশ্রয় নিতে পারে, পারিবারিক সামাজিক ভাবে বুঝাতে পারে, এবং হচ্ছে বিশেষ করে বয়স্ক ব্যক্তি যারা আছে তাদের মাধ্যমে বিষয়টা হ্যান্ডেল করলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। তো ধন্যবাদ দিদি আপনার সুন্দর মন্তব্য রাখার জন্য। আমাদের মাঝে দাদা উপস্থিত হয়েছেন। দাদা, আপনি কি এখন শুনতে পাইতেছেন?
দাদা আপনি কি শুনতে পাইতেছেন আমার? না না, ওনার নড়চড় কোনো অবস্থা নাই, ওনার হচ্ছে নেটওয়ার্ক প্রচুর ডিস্টার্ব করতেছে। হ্যাঁ দাদা, এখন কি আপনি শুনতে পাইতেছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ দাদা, এখন শোনা যাইতেছে আপনাকে। তো দাদা, আপনার কাছে যে প্রশ্নটা ছিল হুম। যে আগামী আগামী দিনের জন্য, যে আগামী দিনে আমাদের পক্ষ থেকে যৌতুক বিরোধী প্রচারণাকে আরো প্রত্যন্ত অঞ্চলে মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য কোনো পরিকল্পনা আছে কি আপনার কাছে, বা আমাদেরকে পরামর্শ দেওয়ার মতো? পরামর্শ হচ্ছে যে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা ভালো কাজ, সেটা আপনি দান বলেন, আর দক্ষিণা বলেন, আর সচেতনতা বলেন, আর নৈতিকতা বলেন, সেটা হচ্ছে ঘর থেকে শুরু করতে হবে। আগে আমাকে ঠিক হইতে হবে, তারপরে হচ্ছে পাশের বাড়িতে ছড়াইতে হবে, তারপরে আরো বাইরে। আমাদের একটা সেবাশ্রম আছে, সেখানে আমি এটা নিয়মিত চালাই। অনেক শিক্ষার্থী আছে সেখানে, এবং সেখানে আমি প্রায় এই সমস্ত গল্প তাদের মধ্যে থেকে এখন থেকে তুলে ধরি যে এই জিনিসটা খারাপ, এই জিনিসটা নৈতিকতা বিরোধী, বা এই জিনিসটা আমাদের সমাজের জন্য ক্ষতিকর। তো এই যে রুট লেভেলে কাজ করতে হবে, এইভাবেই আমার মনে হয় খুব মানে একদম প্রান্তিক পর্যায় থেকে শহরে আসে কোনো সভা সেমিনার করলে এটা হবে না। এটা যদি আমরা একদম রুট পর্যায় থেকে না করি, তাহলে আমাদের পক্ষে এটাকে দূর করা, নির্মূল করা সম্ভব হবে না। তো এখানে একটা জিনিস বলে রাখি, যে এই যে আমরা এটা যে আজকে যেমন এই সেমিনারটা করতেছি, এই যে আলোচনাটা করতেছি, তো আমার মনে হয় যে এটা একটা বটবৃক্ষে বীজ রোপণ। যে এই খোকনের আলোচনা দেখে, আমার আলোচনা দেখে, ওই পূর্ণিমা দিদির আলোচনা দেখে আরো 10 জন যদি শুনে আহ আগ্রহী হয়ে অন্য কোনো ভাবে, অন্য কোনো প্যাটার্নে এরকম যৌতুক বিরোধী কোনো সভা সেমিনার বা এরকম আয়োজন করে, তবে ওইটাই হবে আমাদের ওই যে বটবৃক্ষের যে অঙ্কুরোদ্গম। এরপরে এইটাই একদিন আস্তে 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 ছায়া হয়ে দাঁড়াবে, আমার এটাই প্রত্যাশা। তো এই জন্য আমি মনে করি যে সবার আগে আমাদের ঘর থেকে শুরু করা উচিত। তারপরে এই ঘর থেকে রোপণ করাটাই হচ্ছে আমাদের বটবৃক্ষের বীজ রোপণ, এবং এই বীজ রোপণে পরবর্তীতে আমাদের মহিরুহের রূপ ধারণ করবে। এটুকুই বলার। ধন্যবাদ দাদা। আসলে আমরা চাই যে আমাদের মাঝে, আমাদের মাধ্যমে দুই একজন হলেও তো সচেতনতা বা সচেতনামূলক কথা শুনতেছে, তো তারা যেন ভবিষ্যতে ভালো কিছু করার চেষ্টা করে, আমরাও কিন্তু এটা চাই, যাতে তারাও দুই একজন তারা যৌতুকের বিরুদ্ধে লড়াই করাটা শুরু করে। তাই কিন্তু আস্তে আস্তে একদিন এটার পরিবর্তন হবে বলে আশা করি আমরা। তো ধন্যবাদ দাদা আপনার সুন্দর বক্তব্য রাখার জন্য, মন্তব্য। তো এরপরে প্রশ্নটা আমরা দিদির কাছে যাই, বা আপনাদের এই প্রশ্নটা দুইজনের কাছেই থাকবে, আপনাদের উভয়ের কাছে। যে আসলে অনেকে বলে যে আমরা যৌতুক বিরোধী আন্দোলন শুরু করছি, সেটা আমরা শিক্ষার্থীগুলা মিলে শুরু করছি। তো এইটা আমাদের অনলাইনে বর্তমানে আপাতত বেশি কার্যক্রমটা হয়ে থাকে। তো মাঠ পর্যায়ে আমরা যখন বন্ধতে বা বিভিন্ন ছুটিতে যাই, তখন আমরা মাঠ পর্যায়ে কার্যক্রম করি। এবং কি আমাদের দুইটা মুভমেন্ট এগেইনস্ট ডাউরি এর দুইটা আদর্শ স্কুল আছে, যেখানে আমাদের প্রান্তিক অঞ্চলের মেয়েদের দুইজন শিক্ষিকা আছেন মেয়ে, তারাও শিক্ষার্থী। তারা গ্রামের ছেলে মেয়েদের, তাদের গ্রামের ছেলে মেয়েদের ফিরি ফিরি পড়াশোনা করায়। সেখানে আমরা মুভমেন্ট এগেইনস্ট ডাউরি সংগঠনের পক্ষ থেকে যারা টিচারের দায়িত্ব পালন করে তাদেরকে সম্মানী প্রদান করি মাসিক। তো এই আমরা পাশাপাশি বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করি, বিভিন্ন সেমিনার আয়োজন করি বন্ধের মাধ্যমে। তো অনেকে আমাদের কাছে একটা এই প্রশ্নটা করে যে আপনাদের কার্যক্রম এখন শুধু অনলাইনে বেশি দেখা যায়। তো এই ক্ষেত্রে আপনাদের মতামত কি মনে হবে যে আসলে এই অনলাইনের যুগে এই যে আমরা এই একটা অনলাইন প্ল্যাটফর্ম গড়ে তুলছি, এই ক্ষেত্রে যৌতুকের বিরুদ্ধে তরুণ তরুণীদের ক্ষেত্রে আমাদের একটা যে সচেতনতা তৈরি, এটা কতদূর হতে পারে বা কতটা কার্যকর হতে পারে? আমি বলবো, আচ্ছা দাদা বলেন। এটা হচ্ছে যে সে অনলাইনে হোক আর অফলাইনে হোক, আমি একটা মানুষকে মেসেজটা তার কাছে পৌঁছে দিতে পারতেছি কিনা, এটা যে একটা ঘৃণ্যতম প্রথা, সেটা আমরা তাদের মধ্যে ছড়াই দিতে পারতেছি কিনা আমাকে দেখতে হবে। এটা আমি অনেক বড় সেমিনার করলাম, হাজার হাজার মানুষের একটা সমাবেশ করে যৌতুক বিরোধী কথা বললাম, দেখা গেল যে দিন শেষে ওই একই থাকলো, কোনো পরিবর্তন হলো না। কিন্তু আমি দিন রাত অনলাইনে আমি যৌতুক কথার বিরুদ্ধে যুক্তিপূর্ণ কথাবার্তা বলতেছি, যৌক্তিকতা, তারপরে
মানুষের যে এটাতে অনেকে যে জানে না সে জানতে পারতেছে, অনেক বয়স্ক মানুষ হয়তো বা সভা সেমিনারে যাবে না, কিন্তু সে অনলাইনে বসে এই ইউটিউবে বা এইরকম একটা অনুষ্ঠান সে দেখতে পাচ্ছে। তো তার জন্য এটা অনেকেই এটা বলে যে হ্যাঁ অনলাইনে এই এরা শুধু এই অনলাইনেই বলতেছে, অফলাইনে আসলে করে না। ব্যাপার ওইটা না, ব্যাপারটা হচ্ছে যে আমি আমার মেসেজ মানুষের কাছে তুলে ধরতে পারছি কিনা। আমি যদি অনলাইনে যদি ভালোভাবে তুলে ধরতে পারি তাহলে সেটা অবশ্যই ভালো, তাই না? ব্যাপারটা এরকম না? ধন্যবাদ দাদা। হ্যাঁ হ্যাঁ দাদা, এটাই আসলে আমরা চাই যে আমাদের বার্তাগুলো মানুষের কাছে পৌঁছাক, যে আমরা বিভিন্ন জনের সাথে, বিভিন্ন তরুণ তরুণীর সাথে আমরা কমিউনিকেশন করে একটা যোগাযোগ বৃদ্ধি করতেছি এবং যৌতুকের বিরুদ্ধে একটা আমরা শক্ত ভিত্তি গড়ার তৈরি চেষ্টা করতেছি। তো এটাই আমরা আশা প্রত্যাশা করতেছি। তো এর পরবর্তীতে দিদি এইটা বিষয়ে আপনি যদি কিছু মন্তব্য রাখতেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। প্রথমে হচ্ছে এখানে যে অনলাইন অফলাইন ব্যাপারটা আসছে, সেটা প্রথম হচ্ছে অনলাইন বিষয়টা নিয়ে যদি বলি, আমরা দেখি এখন হচ্ছে যদি আমরা বিবেচনা করি, আমাদের বাবাদের আমলের মানুষ কিন্তু আর আনমেরিড নাই, দিদি বা সম্ভবত যারা আছে অনলাইনে ওরা কিন্তু আছেন এখন কিনা? আর বিয়ে করবে না। হ্যাঁ, কিন্তু যদি আমাদের বয়সের মানুষগুলোর কথা বলে, এখন যারা বিয়ে করবে অর্থাৎ যৌতুক নিবে বা দিবে, যারা আছে এই মুহূর্তে, এরা সবাই কিন্তু অনলাইন ইউজ করে, সবাই কিন্তু সোশ্যাল মিডিয়া ইউজার। তো যেখানে হচ্ছে বর্তমানে অনলাইনের যুগে সবকিছু হচ্ছে, আপনার কিভাবে পেমেন্ট থেকে শুরু করে লেনদেন পর্যন্ত অনলাইন ভিত্তিক হয়ে গেছে। বিকাশ, আপনার প্রত্যন্তম চলা পর্যন্ত মানুষ যেভাবে নেটওয়ার্ক ইউজ করা শুরু করেছে, সেক্ষেত্রে আমি মনে করি অনলাইন প্ল্যাটফর্ম এটা খুব ভালো একটা ইউনিক আইডিয়া, এবং এটা সমাজের জন্য খুবই অর্থবহ। অতি সহজে নিউজটা পাস করতে পারবে। যেমন একটা যদি সেমিনার করেন, আপনার যত টাকা ইনভেস্টমেন্টের প্রয়োজন, আপনি আজকে কিন্তু কখন ভ্রমণ চাইলেও এটা পারতেন না। আপনার এটা অনেক দিনের প্ল্যান করতে হইতো, অনেক চিন্তা ভাবনা করতে হইতো। কিন্তু আপনি একটা টক শো আয়োজন করেন, সেটা হচ্ছে যদি 100 জন শুনে, ওই 100 জন সচেতন হইলে কিন্তু 100টা পরিবার সচেতন হবে। 100টা পরিবার সচেতন হলে, 100টা পরিবারে 5 জন করে মানুষ থাকলে 500 পরিবার ইজিলি সচেতন হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা খুব সহজ উপায়ে আমরা তাদের কাছে বার্তাটা পৌঁছাতে পারতেছি। এটা হচ্ছে একটা খুব ভালো দিক অনলাইনের বিষয়টা। আমরা আর যে জানার সে তো এমনও জানবে, আর যে জানার বা চোরে না শোনা ধর্মের কাহিনী একটা আছে না, তো যদি যে শুনতে না চায়, তাকে আপনি অফলাইনের মাধ্যমে শোনালো সে কিন্তু শুনবে না। তো এই ক্ষেত্রে আমরা আরেকটা বিষয় করতে পারি, সেটা হচ্ছে আমাদের যে সামাজিক সংগঠনগুলো, ওদেরকে এই কাজে হচ্ছে ইনভেস্ট করার প্রয়োজন। যে মেয়েগুলো পড়াশোনা করতে চায় বা যারা যৌতুকের শিকার হয়েছে, তাদের পিছনে যেন অর্থ ইনভেস্ট করা হয়। এবং ধরেন কোন মেয়ে অনেক বেশি পড়াশোনা করে একটা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু তাকে যৌতুক দিয়ে বিয়ে দেওয়ার মতো সামর্থ্য নাই, বা বিয়ের খরচ করার মতন তার পরিবারে আর কোনো সামর্থ্য নাই। সেই ক্ষেত্রে যে অনুষ্ঠানের আনুষঙ্গিক খরচগুলো ভদ্র উপায়ে হচ্ছে যদি কোনো সংগঠনের পক্ষ থেকে হেল্প করা হয়, তাহলে হচ্ছে ওই মেয়ের পরিবারও সেটাতে নিশ্চিত থাকবে যে আমার মেয়ে পড়াশোনা করে কিছু একটা হইলেই হইলো, আমার বিয়ে দেওয়ার সময় কষ্ট হবে না। তো সেই ক্ষেত্রেও হচ্ছে এটা আমাদের জন্য মেসেজটা উপকৃত হতে পারে। আর এটাও কিন্তু অনলাইনে খুব দ্রুত পাওয়া যায়, যেটা আমরা অফলাইনে আপনি আজকে 5 গ্রাম খুঁজে হয়তো এরকম একজন ডোনার পাবেন না, কিন্তু অনলাইনে হচ্ছে আজকে হয়তো 5 মিনিটেও ভাগ্য ভালো থাকলে আমরা পেয়ে যেতে পারি, কোনো শুভাকাঙ্ক্ষীর চোখের সামনে পড়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে হচ্ছে অনলাইন অবশ্যই একটা খুব ভালো আইডিয়া। আবার যদি সম্ভব হয়, প্রবীণদের জন্য অফলাইনের সেমিনারের আয়োজন করা যেতে পারে। যারা মানবিক মানুষ আছে তাদের ডোনেশনের মধ্য দিয়ে অফলাইন প্রত্যন্ত অঞ্চলে যদি মা বাবাদের নিয়ে একটা সেমিনার করা হয়, সেটা হচ্ছে আরো বেশি ভালো হবে। মানে ওনারা হচ্ছে কনসিয়াস হবে। এই ক্ষেত্রে হচ্ছে ওদেরকে ধরেন একটা সম্মানের ভাতা দিবে বলে ও সেমিনারে আনা যাবে, বা একটা গিফট দিবে বলে লুঙ্গি বা শাড়ি দিবে বলেও কিন্তু ওদেরকে সেমিনারে আনা যেতে পারে, এবং এনে এই বিষয়গুলো আলোচনা করা যেতে পারে। এটাই হচ্ছে আমার বার্তা। ধন্যবাদ। ধন্যবাদ দিদি আপনার সুন্দর বক্তব্য রাখার জন্য। তো এরপরে আমরা আর কি যে প্রশ্নটা দিতে যাইতেছি, তো এখানে আর কি আপনাদের উভয়ের জন্য এই প্রশ্নটা।
তো আমরা দেখি যে বাংলাদেশে আমাদের আছে বাংলাদেশে যৌতুক নিরোধ আইন 2018 এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন যে 2000 ছিল, 2000 সালেটা সংশোধিত হয়ে 2003 হয়েছে। তো এই যে যৌতুক বিরোধ এতগুলো আইন আছে, এখানে কিন্তু আমাদের এই আইনের বিরুদ্ধে কিন্তু শাস্তির প্রয়োগ করার কথা আছে, জরিমানা করার ইয়ে আছে। তো তারপরও এগুলো আমাদের দেশে প্রয়োগটা হইতেছে না কেন, বা আমাদের যৌতুক নিরোধ করার ক্ষেত্রে কতটা কার্যকর করে মনে হইতেছে আপনাদের ক্ষেত্রে, আপনাদের কাছে, যে এই আইনগুলো এতগুলো আইন থাকার পরও যে আমাদের যে যৌতুকটা এখনো কন্টিনিউ চলতেছে 2026 সালে এসেও। তো এই যৌতুকটা নিরসনে আইনগুলো কিভাবে কাজ করতেছে, বা কিভাবে আর কি কাজ করলে এটা সমাধান হবে, আপনাদের মতামত কি? বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, দেখেন মানুষের জন্য হয়তো আইনগুলো তৈরি করেছে, কিন্তু আইনের জন্য কিন্তু মানুষ না। তো আপনি নিজে একজন আইনের স্টুডেন্ট, দেখেন সবকিছুতে হচ্ছে আইন লিখে দেওয়া খুব সহজ। আমাদের কতগুলো বিধি আছে, সংবিধানের বিধি বা নিয়মগুলো আছে, কিন্তু সেগুলো তো মানুষ মানবে কি মানবে না সেটা হচ্ছে তার ব্যক্তিত্বের উপর ডিপেন্ড করে। আর একটা বিষয় হচ্ছে নৈতিক শিক্ষা আইন দিয়ে হচ্ছে আপনি বেঁধে দিতে পারবেন না। যেমন আইন হচ্ছে কখনো বলবে না যে আপনার সামনে ভিক্ষুক আসলে তাকে ভিক্ষা দেন, এই আইন কিন্তু কোথাও নাই। কিন্তু আমরা নৈতিকতার দিক থেকে কিন্তু ভিক্ষাটা প্রদান করি তার অর্থ সাপেক্ষে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আইনগুলো আছে, আইন তখন আমরা প্রয়োগ করব, ধরেন একটা মেয়েকে যৌতুকের বিষয় নিয়ে নির্যাতন করা হচ্ছে, সহিংসতা করা হচ্ছে, তার লিঙ্গ বৈষম্য করা হচ্ছে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আইনের আশ্রয় নিতে পারি, সহায়তা নিতে পারি, আইন প্রয়োগ করতে পারি সমাজে। এতে হচ্ছে আইন প্রয়োগ করলে সমাজের মানুষগুলো যারা এই কাজগুলো করতে চায়, বাস্তবায়ন করতে চায়, তারা হচ্ছে ভয় পাবে। কিন্তু অন্য দৃষ্টিকোণ থেকে হচ্ছে আইনের মধ্য দিয়ে এটা আসলে শতভাগ করা কখনো সম্ভব না, যতক্ষণ না মানুষ নিজ থেকে এটা সচেতন হয় এবং এটা প্রেক্ষাপট সম্পর্কে অবদান না রাখে। তো সেজন্য হচ্ছে, তবে আইনগুলো যদি প্রয়োগ করা হয় সেটা হবে হচ্ছে এক ধরনের ফলপ্রসূ, খুবই ভালো হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো মানুষ, বিশেষ করে আমাদের সনাতন সমাজে, ধরেন আপনি কোন একটা ইস্যু নিয়ে এরকম আইনের ঘরে গেছেন, সেটাই হচ্ছে আরো বেশি সমাজে নিন্দনীয় হয়ে যায়। মানে সে এই বিষয় নিয়ে কোর্ট এটা এটা করেছে বা এরকম সেরকম, সমাজে তার আত্মসম্মানের উপর আঘাত করা হয়। তো সেজন্য হচ্ছে আইন দ্বারা আমরা সবকিছু বেঁধে দিব না। আইন থাকবে, আইন আমরা মানার চেষ্টা করব। এটা সরকার সব সময় বলে বলে আসছে যে যৌতুক দেওয়া নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, কিন্তু তারপরেও মানুষ নিচ্ছে। তো সেটা হচ্ছে যদি ঘোরতর অপরাধ করে, নির্যাতন করে, সেই ক্ষেত্রে আমরা আইনের আশ্রয় নেব। অন্যথায় আমাদের যে বিবেক বোধ সেটাকে কাজে লাগালেই আমার মনে হয় আইন অপেক্ষাও ভালো কিছু হবে সমাজে। ধন্যবাদ। ধন্যবাদ। তো দাদা, এই প্রশ্নটার ক্ষেত্রে আপনার মতামতটা কি? বাংলাদেশে আমাদের যে যৌতুক নিরোধ আইন আছে 2018 এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন 2003 সাল সংশোধিত কার্যকর যেটা বর্তমান, এই যে এতগুলো এখানে শাস্তির বিধান আছে এবং কি জরিমানার বিধান আছে যৌতুক গ্রহণ বা লেনদেন করলে, তো এইগুলো আমাদের সমাজে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ হইতেছে না কেন, বা এই যে আইনগুলো কতটা কার্যকর হইতেছে যৌতুকের বিরুদ্ধে? প্রশ্নটাও সুন্দর, আর এর উত্তরটা দিদি যেটা বলছেন তার সঙ্গে সম্পূর্ণ একমত। আসলে সংসারের ক্ষেত্রে আইন চলে না। এখন যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ভালো। একটা মানুষকে আমি আইন করে আত্মীয় হওয়া যায় না, আইন করে যৌতুক নিরোধও করা যায় না। এখন দুই পক্ষই বলবে যে আমরা তো যৌতুক দিনই উপহার দিয়ে দিচ্ছি। এই যে একটা মানুষের মধ্যে টেন্ডেন্সি, যে ওই যৌতুকটাকে তখন উপহার বলবে, উপহারটাকে বাজেট বলবে, এরকম করতে করতে শব্দ চয়নের দ্বারায় আমরা আইনকে ফাঁকি দিতে পারবো। এই আইনকে ফাঁকি না দেওয়ার একটা সর্বোত্তম উপায় হচ্ছে, সেটা হচ্ছে আমাদের বিবেক। আমরা যদি আমাদের বিবেককে ব্যবহার না করি, আমরা যদি আমাদের নৈতিকতাকে ব্যবহার না করি, তাহলে এই আইন, এই আদালত দিয়ে কোনোদিন যৌতুক প্রতিরোধ করা সম্ভব হবে না। এই জন্য সবার আগে প্রয়োজন আমাদের সামাজিক সচেতনতা। এই আইন আদালত তো ব্যবহার হবে তখন যখন সংসারের মধ্যে কোনো গন্ডগোল হবে বা কোনো ঝামেলার সৃষ্টি হবে, তখন এগুলো কাজে লাগবে। কিন্তু আমি একটা সম্পর্ক তৈরি করছি, সেইখানে আইনের বাধ্যবাধকতা দেখা যাবে সম্পর্কই তৈরি হবে না। এই জন্য আমাদের আইনকে আমরা অবশ্যই মানবো।
আইনটাকে আইনটাকে মানবো এই কারণে যে আইনটা দেখে আমরা একটা জিনিস শিখবো। ওই নারী শিশু নির্যাতন আইন আর যৌতুক বিরোধী আইন দেখে আমরা একটা জিনিস শিখবো, যে সেটা হলো যে এই প্রথাটা যে খারাপ, খারাপ তার জন্যই কিন্তু আইন করা। ওইটা একটা প্রথাটা খারাপ, ওটা একটা কুপ্রথা, প্রথা না কুপ্রথা, তার জন্যই আইন করা। এখন এই জিনিসটা এটা যদি আমার বিবেকের মধ্যে না ঢুকাই, একটা মানুষকে খুন করা এটা দণ্ডনীয় অপরাধ, এটা আইন দিয়ে যেমন আমরা বিবেচনা করি, ঠিক আমরা মন থেকেও কিন্তু বিবেচনা করি যে একটা মানুষকে মেরে ফেলে একটা অন্যায়, এটা একটা অনৈতিক কাজ। ঠিক ওইরকম ভাবে যৌতুকটাকেও একই ভাবে দেখতে হবে, যে এটা আইনও বলে অপরাধ এবং বিবেকও বলে অপরাধ। আইন বলতেছে অপরাধ কিন্তু বিবেক বলতেছে না ব্যাপারটা মজার, তাহলে তো এটা দূরীকরণ হবে না। এই জন্য আমাদের প্রয়োজন আগে আমার নিজের বিবেকটাকে জাগ্রত করা। প্রশ্নটার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ দাদা, সুন্দর মন্তব্য রাখার জন্য, সাজিয়ে গুছিয়ে বলার জন্য। আসলে আমাদের আইন দিয়ে তো আর সবকিছু সমাধান করা যায় না। সেক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রে আমাদের বিবেকেরও প্রয়োজন আছে, নৈতিকতারও প্রয়োজন আছে। তো আমরা আশা করি আমাদের আপনাদের বক্তব্য মন্তব্য শুনে, সুন্দর মন্তব্য শুনে আমাদের যে অতিথি বা দর্শক গুলো আছেন, দর্শক ভালো কিছু বার্তা পাবেন এখান থেকে। তো এর পরবর্তী প্রশ্ন যেটা আপনাদের উভয়ের জন্য, আমাদের সর্বশেষ প্রশ্ন আজকের আমরা করব যে আজকের আলোচনার সারসংক্ষেপ হিসেবে আমরা কি আশা করতে পারি বাংলাদেশের কয়েক বছরের মধ্যে যৌতুক নিরোধ হবে, কিংবা যদি এই যৌতুক নিরোধের ক্ষেত্রে আমাদের সবচেয়ে কার্যকরী পদক্ষেপ কোনগুলো হতে পারে, আপনাদের মতামত কি? হ্যাঁ, ধন্যবাদ। এটা হচ্ছে আপনার আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশের সম্পূর্ণ যৌতুক মুক্ত করতে হলে করা সম্ভব, এটা অসম্ভব বিষয় না। মানুষ এই সবকিছু নির্ধারণ করতেছে, মানুষের ব্রেক করতেছে, মানুষই মেনে চলবে। তো সেই ক্ষেত্রে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে আমার মনে হয় মেয়েরাই বেশি পারে। ছেলেদের ছেলেরাও পারে। কারণ একটা মেয়ে দেখেন, যদি সে বিয়ের সময় মা যদি মনে করে তার ছেলের বউ হচ্ছে যৌতুক ছাড়া আনবে, তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা একটা পরিবার সচেতন হবে। এরপর হচ্ছে যদি কোনো মা মনে করে বা কোনো মেয়ে মনে করে যে আমার ভাইকে হচ্ছে আমি যৌতুক ছাড়া বিয়ে করাবো, সেটাও হচ্ছে সমাজের জন্য একটা পজিটিভ ভিউ হতে পারে। আবার যদি মনে করা হয় যে শ্বশুর বাড়িতে বিশেষ করে মেয়ে কোনো মেয়েকে যদি যৌতুক ছাড়া আনা হয়, তাকে পারিবারিক ভাবে কোনো চাপ দিবে না, প্রেশার ক্রিয়েট করবে না, কোনো ধরনের বঞ্চনা করবে না, তো সেই ক্ষেত্রেও সেটা পজিটিভ ভিউ হতে পারে। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের মানুষের এই চিন্তার পদ্ধতিটা ডেভেলপ করা প্রয়োজন। পাশাপাশি যেটা কার্যকর ভূমিকা রাখতে পারে সেটা হচ্ছে নারীর ক্ষমতায়ন। আপনি দেখবেন আগের তুলনায় বর্তমানে কিন্তু এই জিনিসটা অনেকটা হ্রাস পাচ্ছে দিন দিন। যেমন যে মেয়ে হচ্ছে চাকরিজীবী, স্বাভাবিকভাবে সে চাইলেও হচ্ছে যৌতুক ছাড়া বিয়ে করা, স্টেবল হওয়া তার পক্ষে সম্ভব, এবং সেটা প্রতিরোধ করার মতো ভয়েস রেজ করাও তার পক্ষে সম্ভব। কিন্তু যদি একটা মেয়ে পড়াশোনায় না করে, সে তার ওই পদগুলো জানতে পারবে না, তার উপর অত্যাচার করলেও সে ভয়েস রেজ করতে পারবে না, বলতে পারবে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে যদি নারীর ক্ষমতায়ন হয়, এই জিনিসটা হচ্ছে অনেকটা হ্রাস করা সম্ভব। আর পুরুষতান্ত্রিক সমাজের উপর সম্পূর্ণ নির্ভরশীলতাটাও যদি দিন দিন কমিয়ে আনা যায়, সেই ক্ষেত্রেও হচ্ছে এটা সম্ভব। যেমন আহ আগে শুধুমাত্র বাবার আয়ে হচ্ছে পুরো সংসার বহন করতে পারলেও, বর্তমানে হচ্ছে শুধু একক আয়ে একটা পরিবার কিন্তু চলতে পারে না। যেমন একক আয় কত হতে পারে, আমি যদি ধরি আপনার ফার্স্ট মান্থের স্যালারির সর্বোচ্চ 50,000 টাকা, তো 50,000 টাকাও কিন্তু আমাদের পাবে কিনা সন্দেহ আছে। তো যে 50,000 টাকা ইনকাম করবে তার অত টাকা খরচের বিষয়ও থাকবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে এই বিষয়টা অনেকটা অর্থের দিক থেকে আহ আমরা যেটা বলছিলাম যৌতুক মুক্ত সমাজ করার জন্য সেটাও কার্যকরী ভূমিকা রাখতে পারে। যদি আমাদের চাকরিজীবীদের বিষয়টা হয়, এই ক্ষেত্রে মেয়েও টাকা দিবে পরিবারকে, পরিবার হচ্ছে ভালো ভূমিকা রাখবে। আর সমাজ ও বাস্তবতার নিরিখে আগামী যে পুরো বাংলাদেশে এটা পদক্ষেপ যদি নিতে হয়, আমার মনে হয় এই যে আপনি যে কাজটা করছেন, আমিও এই কাজটা করতে পারি, উনিও সেই কাজটা করতে পারে, এইভাবে করেন নিজ নিজ প্রতিষ্ঠান বা আমরা একটা সার্কেল তৈরি করে পুরো বাংলাদেশ ব্যাপী এটা আমরা ক্যাম্পেইন করতে পারি, অনলাইনে অফলাইনে। তাহলে যদি আমাদের এই জেনারেশনটা অন্তত এই প্রথা থেকে বেরিয়ে আসে,
তাহলে হয়তো বা আগামী 50 বছরের পর এই যৌতুক জিনিসটা আর থাকবে না, বা মানুষ যৌতুক শুনলেই হচ্ছে মানে হাসবে, যে এরকম বিষয়টাকে অনেক ছোট করে দেখবে। তখন হচ্ছে মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে। এটা আমার মন্তব্য। ধন্যবাদ। ধন্যবাদ দিদি, আপনার সর্বশেষ প্রশ্নটির উত্তর সুন্দরভাবে গুছিয়ে বলার জন্য। তো এরপরে দাদা, আপনার মন্তব্য কি এই প্রশ্নের ক্ষেত্রে? আপনি প্রশ্নটা কি আমি আপনাকে আবার বলবো দাদা? হুম, দিদির সঙ্গে আমিও একমত। একই না, একই প্রশ্ন, একই প্রশ্ন, একই উত্তর। উত্তরটা এটাই, নারীর ক্ষমতায়ন আমাদের প্রয়োজন আছে। আমাদের পুরুষদের পাশাপাশি আমাদের, আমরা যতটুকু যেভাবে সমাজে চলাফেরা করি, যেভাবে কাজকর্ম করি, আমরা চাই নারীরাও সেভাবে এগিয়ে আসুক, ক্ষমতায়ন তাদেরও হোক। তাতে করে হবে কি, একটা সমতা আসবে। এই সমতার সমাজে যখন এই যৌতুক প্রথাটা, অবশ্যই একদিন দেখা যাবে যে এটা একটা নিন্দনীয় হিসেবে সবাই এটাকে গণ্য করতেছে। আমরা সেদিনে মুক্তি পাবো। আর হয়তোবা আমরা যতটা আশা করতেছি 2, 4, 5 বছরে এটা দূর হবে, এটা এমনটাও না। মানুষের বিবেক তো আর এত তাড়াতাড়ি, উম, যতই আমরা ক্যাম্পেইন করি না কেন, যতই আমরা উম, এটা নিয়ে, এটার বিরুদ্ধে বলা বলি করি না কেন, এটা আসছে যেহেতু ধীরে ধীরে, যাবে ওইটা ধীরে ধীরে, তবে যাবে। আজ হোক কাল হোক, আধার কেটে যাবে, আলো আসবে। এটুকুই আর কি বলার। ধন্যবাদ দাদা, আপনার সুন্দর মন্তব্য রাখার জন্য। আসলে এটা আমাদের একটা পুরানা যে একটা আমরা যে বলি একটা পুরানা শিকল বা চেইন চলে আসছে, যেটার কারণে কিন্তু এটা সহজে কিন্তু মুক্ত করা এত সহজ কাজ না। তো সেই জন্য আমাদের সবার সচেতনতা প্রয়োজন। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, আমাদের কুপ্রথার বিরুদ্ধে লড়াই করতে হবে। তবেই কিন্তু এটা থেকে আমরা মুক্তি পাবো। তো আমাদের আজকে প্রশ্ন বা আপনাদের উত্তর শোনা আমাদের পর্বটি শেষ হয়ে গেল। তো এখন আমরা না। আর কি যদি আমাদের শেষ পর্যায়টা আমি আর কি শেষ করে দিই আজকের, আমরা অনুষ্ঠানটা শেষ করে দিব। আপনারা শুধু আর আমাকে আর কি শেষ সমাপনী ইয়াটা করার সুযোগটা দিন একটু শুধু। তো আচ্ছা দাদা, ঠিক যৌতুক আছে, শেষ করে দিন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ দিদি, আমি তাহলে শেষ করে দিই দাদা। তাহলে হ্যাঁ, আমি শেষ আর কি করে দেন। আপনার একটু হ্যাঁ হ্যাঁ, আমি শুধু 1 মিনিটের মধ্যে শেষ করে দিই আমার সমাপনী ইয়াটা দিয়ে। তো যৌতুকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ কণ্ঠস্বর, তরুণ ও সামাজিক নেতৃত্ব শীর্ষক বিশেষ অনলাইন টক শোতে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে মূল্যবান বক্তব্য রাখার জন্য সম্মানিত হ্যাঁ। অতিথি রঘুনাথ সিংহ রায় দাদাকে হুম, এবং শ্রদ্ধেয় হুম। পূর্ণিমা রাধে দিদিকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের মাঠ পর্যায়ের অভিজ্ঞতা, সুচিন্তা, মতবাদ এবং তরুণদের সামাজিক নেতৃত্ব নিয়ে বাস্তবিক মুখ দর্শন আলোচনাকে অত্যন্ত প্রাণবন্ত ও অর্থবহ করে তুলেছে। সমাজ থেকে যৌতুকের মতো বেধি নির্মূলে আপনাদের দেওয়ার দিক নির্দেশনা আমাদের আন্দোলনকে আরো বেগবান করবে বলে আমরা দৃঢ় বিশ্বাস করি। আগামীর দিনগুলো আমাদের এই অনুপ্রেরণা ও সহযোগিতা আমাদের পথ চলার পাশে থাকবেন, এই প্রত্যাশায় ধন্যবাদ দিতেছি মুভমেন্ট এগেইনস্ট ডাউরির পক্ষ থেকে। আর এতক্ষণ থেকে আমাদের দর্শক হয়ে যারা দেখেছিলেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা থাকলো। এবং আপনারা পরবর্তীতে আমাদের আরো অন্য বিশেষ লাইভ টক শো বা অন্য প্রোগ্রামে থাকার জন্য আপনাদেরকে বিশেষভাবে আন্তরিক অভিনন্দন, আমন্ত্রণ জানাচ্ছি। তো এই বলে আজকে আমাদের আলোচনা শেষ করলাম দাদা, দিদি। হ্যাঁ, ঠিক আছে, নমস্কার। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আমার ধন্যবাদ। দর্শক মন্ডলকে ধন্যবাদ। নমস্কার। নমস্কার। ধন্যবাদ।